তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর এত বড় সাহস কি করে হলো রে? তোকে আমি বারবার করে বারণ করেছিলাম না? বলেছিলাম না যে বাবাকে গিয়ে বল তুই এই বিয়ে করতে চাস না? কেন করলি এমনটা? আমার জীবনটা নষ্ট করে তোর কি লাভ হলো? নিধির আগে পাগল হয়ে ইভানের দিকে তেড়ে যাচ্ছে। তার গলার স্বর কাঁপছে। সে বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের বাড়ির কাজের ছেলেটা আজ তার স্বামী হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নিধি চেয়েছিল ইভান নিজ থেকে না বলুক, কারণ সে নিজে তার বাবার অবাধ্য হতে পারছিল না। আশ্চর্য ম্যাম, আপনি এসব কি ছাইপাশ বলছেন? আপনি নিজেও তো আপনার আব্বাকে বলতে পারতেন যে আপনি বিয়েটা করতে চান না। নিজে কিছু না বলে বারবার কেন আমাকে সবার সামনে ভিলেন বানাচ্ছিলেন? দোষ কি শুধু আমার একার? ইভানও এবার আর চুপ করে থাকলো না। সে বুঝতে পারছে নিধি তার উপর সব দায় চাপিয়ে নিজের সাধু সাধার চেষ্টা করছে। ইভানের চোখে মুখে এবার বিরক্তি ফুটে উঠেছে। সে বুঝতে পারছে এই বিয়েটা তার জন্য যতটা না আনন্দের, তার চেয়ে বেশি বিপদের। দেখ, একদম আমাকে রাগাবি না। তুই খুব ভালো করে জানিস আমি কেন তোকে বারণ করতে বলেছিলাম। আমি আমার লেভেল নষ্ট করে তোর মতো একটা ছেলেকে বিয়ে করতে পারি না। তুই কেন মুখ ফুটে না করলি না? নিধি তার আভিজাত্যের দোহাই দিচ্ছে। সে চায় ইভান নিজের অপরাধ স্বীকার করুক, কিন্তু ইভানও আজ হার মানার পাত্র নয়। দেখুন ম্যাম, আপনার যেমন সমস্যা ছিল আমারও ঠিক তেমনি সমস্যা ছিল, যার জন্য আমি আমার বাবার মুখের উপর কথা বলতে পারিনি। আর তাছাড়া আমার কেন জানি মনে হয় আপনি খুব ভালো করেই জানেন আমি আমার বাবাকে কতটা ভয় পাই। ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি আমার নেই। আপনি জানতেন আমি কখনোই না করতে পারবো না, তাই নিজের ঘাড়ের দোষ আমার উপর চাপাতে চেয়েছিলেন। আপনি তো চেয়েছিলেন বিয়েটা হোক, নয়তো আপনি নিজে কেন না করেননি? ইভানের এই সোজা সাপটা কথা শুনে নিধি একদম জ্বলে উঠল। তার মনে হলো ইভান তাকে অপমান করছে এবং তার দুর্বল জায়গায় আঘাত দিচ্ছে। নিধি হিতাহিত জ্ঞান হারিয়ে ইভানের একদম কাছে চলে এলো। সে ইভানের চোখের সামনে আঙ্গুল উঁচিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো। একদম ফালতু কথা বলবি না। তোর মতো একটা রাজমিস্ত্রির ঘরের ছেলের সাথে সংসার করার জন্য আমি মরে যাচ্ছি না। তুই আর একটা কথা বললে আমি নিজের হাত তুলে ফেলবো তোর উপর। তুই জানিস না আমি কতটা জেদি। কাল সকালেই আমি তোকে এ বাড়ি থেকে ঘাট ধরে বের করব। নিধির আঙ্গুল ইভানের নাকে ডগায়। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। একদিকে নিধির তীব্র ঘৃণা আর আভিজাত্যের গরম, অন্যদিকে ইভানের শান্ত কিন্তু জেদি চাহনি। বাসঘরের সাজানো পরিবেশটা এখন এক রণক্ষেত্র। ইভান শুধু এক দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে। সে যেন নিধির মনের ভেতরের ভয়টা পড়ার চেষ্টা করছে। নিধির রাগে হাঁপাচ্ছে আর ইভান ভাবছে, এই রাগী ম্যামকে বাগে আনা কি আদৌ সম্ভব? একদম ফালতু কথা বলবি না। তোর মুখে এত বড় বড় কথা মানায় না ইভান। তুই তো একটা মেরুদণ্ডহীন পুরুষ। নিজের বাপের সামনে দাঁড়িয়ে একটা না বলার সাহস নেই, আর এখন আমার সামনে এসে বড় বড় যুক্তি দেখাচ্ছিস। আসলে তুই মনে মনে এটাই চেয়েছিলি। তুই জানতিস নিধি চৌধুরীকে বিয়ে করতে পারলে তোর 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। রাজমিস্ত্রির কাজ ছেড়ে বড় লোকের জামাই হয়ে আয়েশ করবি। এই স্বপ্নটাই তো দেখিয়েছিলি, তাই না? ম্যাম, মুখ সামলে কথা বলেন। আয়েশ করার শখ থাকলে আমি অনেক আগেই অন্য পথ ধরতাম। আমি গরিব হতে পারি কিন্তু লোভী নই। আপনি আমাকে যত ইচ্ছে অপমান করতে পারেন, কিন্তু আমার পরিবারকে টেনে আনবেন না। বিয়েটা হয়ে গেছে, এটা সত্যি। এখন চিৎকার করলে সেটা বদলাবে না। বদলে দেব, আমি সব বদলে দেব। তুই নিজেকে কি ভাবিস বলতো? এই যে বাসর ঘরের খাটে বসে থাকার স্বপ্ন দেখছিস, তুই কি এর যোগ্য? তুই তো আমার গায়ের স্যান্ডেলের ধুলো হওয়ারও যোগ্য না। আমার কলেজের পিওনও তোর চেয়ে বেশি শিক্ষিত আর ভদ্র। কাল সকালে যখন সবাই জানবে যে এই কলেজের নাম করা লেকচারার নিধি চৌধুরী একজন সামান্য রাজমিস্ত্রিকে বিয়ে করেছে, তখন আমার মান সম্মান কোথায় যাবে ভেবে দেখেছিস? তোর মতো একটা অশিক্ষিত লোকের পাশে দাঁড়িয়ে আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? তোর তো উচিত ছিল বিষ খেয়ে মরে যাওয়া, তাও এই বিয়েতে রাজি হওয়া উচিত হয়নি। নিধির আগে পাগল হয়ে হাতের কাছে থাকা একটা কাচের গ্লাস ফ্লোরে আছাড় দিয়ে ভাঙল। ঝনঝন শব্দে পুরো ঘর কেঁপে উঠল। নিধির চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ইভান পাথরের মতো দাঁড়িয়ে দেখছে নিধির এই তাণ্ডব। নিধি ইভানের একদম কলার চেপে ধরল। কিরে চুপ করে আছিস কেন? এখন তোর বাবার ভয় কোথায় গেল? এখন তো খুব বড় বড় ডায়লগ দিচ্ছিলি। বল, কত টাকা নিলে তুই এই ঘর থেকে এক্ষুনি বিদায় হবি? কত টাকা চাস তুই? আমার বাবার অনেক টাকা, তোকে লিখে দিয়ে দিচ্ছি। তুই কাল সকালে এই শহর ছেড়ে পালাবি। তোকে দেখলে আমার গা গুলিয়ে বমি আসে। তোর এই ঘাম সিমেন্টের গন্ধ সারা শরীর নিয়ে
আমার সামনে দাঁড়ানোর সাহস করবি না আর কখনো। টাকা দিয়ে আপনি হয়তো দুনিয়ার সব কিনতে পারেন ম্যাম, কিন্তু মানুষের ভাগ্য কিনতে পারেন না। আপনি আমাকে যত বেশি ছোট করছেন, আপনি নিজে তত বেশি ছোট হয়ে যাচ্ছেন। আমি আজ রাতটা এই ঘরের কোনায় বসে কাটাবো। আপনার কোনো কিছুতেই আমি হাত দেব না, কিন্তু আমাকে এভাবে কুকুরের মতো ছোট করার ফল ভালো হবে না। তুই আমাকে ধমকাচ্ছিস? একটা দিন মজুর হয়ে তুই আমাকে ধমকে দিচ্ছিস? তোর এত বড় সাহস! কাল তোকে যদি আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে চাবুক না মেরেছি, তবে আমার নামও নিধি চৌধুরী না। তোর মতো নিচু জাতের মানুষের জায়গা হচ্ছে ডাস্টবিনে। তুই আমার বাসর ঘরটাকে অপবিত্র করে দিয়েছিস। কাল সকালে আব্বাকে বলবো তোকে যেন পুলিশে দেয়। চুরির অপবাদ দিয়ে তোকে জেল খাটাবো আমি। দেখি তখন তোর কত বড় তেজ। নিধি রাগে থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের আলমারি থেকে ইভানের ছোট্ট একটা ব্যাগ বের করে বারান্দায় ছুঁড়ে ফেলে দিল। সে যেন ইভানের অস্তিত্বই সহ্য করতে পারছে না। ইভান এক অদ্ভুত শান্ত দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে। নিধির এই অহংকার আর ঘৃণা যেন আজ সব সীমা ছাড়িয়ে গেছে। তাকিয়ে আছিস কেন অমন করে? চোখ তুলে আমার দিকে তাকাবে না একদম। তোর চোখের দিকে তাকালেও আমার মনে হয় আমি অপরাধ করছি। যা ওই বারান্দার গ্রিলের পাশে গিয়ে দাঁড়িয়ে থাক। এই এসির বাতাস খাওয়ার যোগ্যতাও তোর নেই। তোর জন্য তোর জন্য খোলা আকাশ আর মশা ভরা বারান্দায় ঠিক আছে। যা বলছি, এক্ষুনি যা। যাচ্ছি ম্যাম। আপনার এই ঘৃণা একদিন আপনার চোখের পানি হয়ে ঝরবে, সেদিন মিলিয়ে নেবেন। আমি বারান্দাতেই যাচ্ছি, যাতে আপনার আভিজাত্যে কোনো আঁচ না লাগে। ভালো থাকবেন আপনার এই অহংকার নিয়ে। ইভান ধীর পায়ে বারান্দার দিকে হেঁটে গেল। নিধি ধপ করে বিছানায় বসে পড়ল আর রাগে নিজের চুল টেনে ছিঁড়তে লাগলো। তার মনে হচ্ছে সে কোনো এক নরকে আটকা পড়ে গেছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, সাথে বাড়ছে নিধির মনে জেদ আর ইভানের বুকের ভেতরে চাপা হাহাকার। সকালে রোদে পুরো ডাইনিং টেবিলটা ঝকঝক করছে। নিধির বাবা চৌধুরী সাহেব আর মা নাস্তা করতে বসেছেন। ঠিক তখনই ইভান খুব সংকুচিত হয়ে এক কোণে এসে দাঁড়ালো। নিধি গটগট করে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার চোখে মুখে রাতের সেই বিষাক্ত রাগ এখনো লেপ্টে আছে। আব্বা, তুমি এই লোকটাকে এখনো এই বাড়িতে বসিয়ে রেখেছো কেন? আমার তো মনে হয়েছিল সকাল হওয়ার আগেই ও ওর বস্তিতে ফিরে যাবে, অথচ দেখো ওর নির্লজ্জের মতো ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়িয়েছে। ম্যাম, আমি শুধু আপনার বাবার সাথে দেখা করতে এসেছিলাম। উনি কাল রাতে আমাকে বলেছিলেন সকালে ওনার সাথে কথা বলতে। একদম মুখ বন্ধ কর। আব্বা বলবি না, খবরদার। তোর মুখে এই ডাক শুনলে আমার কানে বিষ ঢোকার মতো লাগে। তুই জানিস এই টেবিলে যারা বসে নাস্তা করে তাদের স্ট্যাটাস কি? তুই হলি এই বাড়ির কাজের লোক। আজ ভুল করে জামাই সেজেছিস বলে কি ভেবেছিস আমাদের সাথে বসে পরোটা খাবি? তোর সাহস তো দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। নিধির বাবা মুখ তুলে কিছু বলতে চাইলেন, কিন্তু নিধির রণচণ্ডী মূর্তির সামনে তিনি দমে গেলেন। ইভান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার হাত দুটো মুষ্টিবদ্ধ। বাড়ির কাজের লোকগুলো আড়াল থেকে এই অপমান দেখছে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? যা রান্নাঘরে গিয়ে মকবুল ভাইয়ের সাথে মেঝেতে বসে নাস্তা কর। ওইটাই তোর আসল জায়গা। আর হ্যাঁ, নাস্তা করা শেষ হলে বাগানের আগাছাগুলো পরিষ্কার করবি। তুই এই বাড়ির জামাই হতে পারিস, কিন্তু আমার কাছে তুই সেই রাজমিস্ত্রিই আছিস। তোর পেটে আমাদের অন্ন জুটবে শুধু কামলা খাটার বিনিময়ে, বুঝলি? ম্যাম, আমি এই বাড়িতে মেহমান হিসেবে আসিনি জানি, কিন্তু আপনি সবার সামনে এভাবে ছোট না করলেও পারতেন। আপনার বাবা আমাকে ডেকেছেন তাই আমি এসেছি। আমি নিজ থেকে খেতে আসিনি। ও, এখন আবার মেহমানদারি চাই? লজ্জা করে না তোর? একটা শিক্ষিত মেয়ের জীবনটা নষ্ট করে এখন ডাইনিং টেবিলে বসে সম্মান খুঁজছিস? তোর মতো অশিক্ষিত লোককে সম্মান দেওয়া মানে হলো ডাস্টবিনকে আরতি করা। আম্মা দেখো তোমার আদরের জামাইয়ের তেজ। কালকে পর্যন্ত যে ছেলেটা আমাদের দেওয়াল গাচ্ছিল, আজ সে আমার সামনে দাঁড়িয়ে তোর পাচ্ছে। নিধি টেবিল থেকে একটা গ্লাস টেনে ইভানের পায়ের কাছে সজোরে ছুঁড়ে মারল। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ইভানের পায়ের কাছে কাচের টুকরা ছিটকে পড়ল। এই যে কাচের টুকরাগুলো দেখেছিস, এগুলো পরিষ্কার করবি এখন। এটাই তোর আজকের কাজ। আমাদের সামনে খাওয়ার স্বপ্ন ভুলে যা। তুই হলি এই সমাজের একটা আবর্জনা, আর আবর্জনাকে পায়ের নিচেই রাখতে হয়। যা বলছি এক্ষুনি নিচু হয়ে এগুলো পরিষ্কার কর। ম্যাম, কাজ করতে আমার লজ্জা নেই। আমি দিনমজুর, কাজ করেই খাই। কিন্তু আজ আপনি যে ব্যবহারটা করছেন সেটা আপনার বংশের পরিচয় দিচ্ছে, আমার না। আমি
পরিষ্কার করছি, তবে মনে রাখবেন কাচের টুকরো পরিষ্কার করা সহজ, কিন্তু কারো মনে দেওয়া আঘাতের দাগ মোছা অত সহজ না। জ্ঞান দিবি না একদম। তুই পরিষ্কার করবি আর আমি দেখব, এরপর সোজা গিয়ে বাগানে কাজ করবি। আজকের পর যেন তোকে এই ডাইনিং রুমের আশেপাশে না দেখি। তোর জন্য আলাদা মাটির থালা কিনতে হবে, কিনে দেব। ওটাতেই তুই রান্নাঘরের বারান্দায় বসে খাবি, এটাই তোর ক্ষমতা। নিধি কটকট করে চেয়ার টেনে বসে পড়ল, আর ইভান শান্তভাবে হাঁটু গেড়ে বসে সেই ভাঙ্গা কাচের টুকরোগুলো হাত দিয়ে সরাতে লাগলো। নিধির বাবা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। নিধির তাচ্ছিলের হাসি হেসে নাস্তায় মন দিল, যেন সে একটা বিশাল জয় অর্জন করেছে। কিন্তু ইভানের শান্ত চোখের কোণে যে আগ্নেয়গিরি জন্ম নিচ্ছে সেটা নিধি এখনো টের পায়নি। নিধির রাগ দেখি উপরে চলে যাওয়ার পর ডাইনিং রুমটা একদম শান্ত হয়ে গেল। ইভান তখনও কাছের টুকরোগুলো এক জায়গায় করছিল। নিধির বাবা চৌধুরী সাহেব ধীর পায়ে ইভানের সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখে মুখে একরাশ অপরাধ বোধ। তিনি ইভানের কাঁধে হাত রাখলেন। ইভান বাবা, ওই দিকে যেও না, তুমি হাত ধুয়ে আসো। আমার মেয়েটার উপর রাগ করো না বাবা। নিধি আসলে অতটা খারাপ না যতটা ও দেখাচ্ছে। ও ছোটবেলা থেকেই একটু জেদি। ও আসলে তোমাকে মেনে নিতে পারছে না, কারণ ও তোমার চেয়ে বয়সে কিছুটা বড়। তার উপর ও ওর বন্ধু বান্ধব আর সোসাইটিকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। ওর মাথায় কাজ করছে যে ওর বন্ধুদের সামনে ও মুখ দেখাবে কি করে। ও অনেক দিক দিয়ে বোকাশোকা, বাইরের জগৎটা অত বোঝে না। তুমি একটু মানিয়ে নাও প্লিজ বাবা। আপনি কেন এমনটা করলেন আঙ্কেল? আপনি তো খুব ভালো করেই জানতেন যে আপনার মেয়ে কোনোদিনও আমাকে মেনে নেবে না। আমার মতো একটা মানুষের সাথে ওর কোনো মিল নেই। তবু কেন আপনি জেনে বুঝে আমাদের দুজনকে এই যন্ত্রণার মধ্যে ফেলে দিলেন? আপনার মেয়ে তো আমাকে মানুষ বলেই মনে করে না। ইভানের গলার স্বরে এক গভীর অভিমান ঝরে পড়ল। সে চৌধুরী সাহেবকে অনেক সম্মান করে, কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য সে তাকেই দায়ী মনে করেছে। ঠিক সেই মুহূর্তে ইভানের বাবা কদম আলী বাড়ির ভেতর ঢুকছিলেন। ইভানের কথাগুলো ওনার কানে যেতেই উনি দ্রুত পায়ে কাছে এগিয়ে এলেন। তুই আবারও স্যারের মুখে মুখে কথা বলছিস ইভান? তোর সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। স্যার তোকে কত বড় সম্মান দিয়েছেন সেটা তুই বুঝলি না। স্যারের মেয়েকে বিয়ে করে তুই এই বাড়ির জামাই হয়েছিস, আর তুই কি না স্যারের সাথে তর্ক করছিস? আব্বা, আপনি বুঝছেন না, এই সম্মান আমার কাছে বিষ মনে হচ্ছে। আপনার স্যার আর ওনার মেয়ে আমাকে প্রতি মুহূর্তে বেইজ্জত করছে। এই রাজপ্রাসাদে থাকার চেয়ে আমাদের এই ভাঙা কুঁড়ে ঘরে থাকা অনেক সম্মানের ছিল। চুপ কর একদম। স্যারের মেহরবানিতেই আজ আমরা বেঁচে আছি। উনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ভালোর জন্যই নিয়েছেন। খবরদার, স্যারের সামনে আর একটাও টু শব্দ করবি না। যা বলছি, বাগান পরিষ্কার করতে বলছিল না ছোট মা? যা গিয়ে কাজ শুরু কর। বড় মানুষের দোয়া পেতে হলে একটু সহ্য করতে হয়। কদম ভাই, আপনি ওকে বকবেন না। ওর কোনো দোষ নেই, দোষ আমার আর নিধির। আমি আশা করেছিলাম নিধি অন্তত বিয়ের পবিত্রতা বুঝবে, কিন্তু ও তো নিজের জেদের কাছে অন্ধ হয়ে আছে। ইভান তার বাবার কথা শুনে আর কিছু বলল না। সে জানে তার বাবা চৌধুরী সাহেবের কাছে কতটা কৃতজ্ঞ। বাবার সম্মান বাঁচাতে সে মুখ বুজে সব সহ্য করার সিদ্ধান্ত নিল। সে ভাঙ্গা কাজগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে বাগানের দিকে হাঁটা দিল। নিধি উপরে জানালা দিয়ে সবটা দেখছিল, তার মুখে এক নিষ্ঠুর হাসি। সে মনে মনে ভাবছে এই রাজমিস্ত্রিকে সে এমন শিক্ষা দেবে যেন সে নিজেই এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাবার বকুনি খেয়ে ইভান মুখ বুজে বাগানে চলে এলো। রোদটা বেশ কড়া হয়েছে। ইভান একটা কাঁচি আর ঝুড়ি নিয়ে গোলাপ গাছগুলো যত্ন নিতে শুরু করলো। মরা পাতাগুলো ছেটে দিচ্ছে আর খুব সাবধানে গোড়ায় মাটি আলগা করে দিচ্ছে। সে খুব পরম মমতায় প্রতিটি ফুলের পাপড়ি আগলে রাখছে। একটা রক্ত গোলাপের কুড়ি আলতো করে ছুঁয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। অপমানে বুকটা ফেটে যাচ্ছে ঠিকই, কিন্তু এই অবলা গাছগুলোর উপর তার কোনো রাগ নেই। তোদের অন্তত কারো গালি শুনতে হয় না। তোরা তোদের মতো ফুটে থাকিস, মানুষের মতো তোদের মনে এত হিংসা নেই। ঠিক সেই সময় নরম একটা পশমি ছোঁয়া ইভানের পায়ের কাছে অনুভব হলো। তাকিয়ে দেখলো নিধির প্রিয় ধপধপে সাদা বিড়াল ছানাটা ম্যামো করে ইভানের পায়ের সাথে গা ঘষছে। বিড়ালটা এমনিতে খুব রাগী, নিধি ছাড়া কারো কাছে একদম যায় না, কিন্তু আছে ইভানের পায়ের কাছে এসে আদুরে স্বরে ডাকছে।
ইভানের মনটা এক মুহূর্তে ভালো হয়ে গেল। সে বাগানে কাজ থামিয়ে হাসি মুখে বিড়ালটাকে আলতো করে কোলে তুলে নিল। কি রে পিচ্ছি, তুইও কি আমার মতো একা? তোর মালকিন কি তোকে বকা দেয়? আয় আমার কাছে আয়। ইভান বিড়াল ছানাকে বুকের সাথে জড়িয়ে ধরল। তার রুক্ষ হাতের তালু দিয়ে বিড়ালটার নরম মাথায় খুব যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো। ইভানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বিড়ালটার চিবুকে নিচে সুরসুরি দিচ্ছে আর বিড়ালটার চোখ বন্ধ করে খুব আরাম করে আদর খাচ্ছে। এটা কি দেখছি আমি? তুষার তো কাউকে সহ্য করতে পারে না, এমনকি আব্বু কোলে নিতে চাইলেও ও কামড়াতে আসে। অথচ এই অশিক্ষিত লোকটার কোলেও একদম শান্ত হয়ে আছে। লোকটা হাসলে ও তো অতটা খারাপ লাগছে না। না না, আমি এসব কি ভাবছি? নিধি দোতলার বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এই দৃশ্যটা দেখছে। তার হাতের কফির মগ, কিন্তু কফিতে চুমুক দিতে সে একদমই ভুলে গেছে। সে স্থির চোখে নিচের দিকে তাকিয়ে আছে। ইভান যখন বিড়ালটাকে কোলে নিয়ে হাসছিল, তখন সূর্যের আলোটা ওর মুখে পড়ে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। নিধির মনের ভেতরে কোথাও যেন একটা খটকা লাগলো। সে বুঝতে পারছে না এই ছেলেটা কি আসলে এত সহজ সরল নাকি সবটাই অভিনয়। নিধির মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়ালটাও দেখি ওর মতোই হয়ে গেছে, যার তার কোলে গিয়ে বসে থাকে। কাল এটাকে আগে সাবান দিয়ে ধুতে হবে, ওর গায়ে তো ওই শ্রমিকের গন্ধ লেগে গেল। নিধি নিজের মনকে শক্ত করার চেষ্টা করলো ঠিকই, কিন্তু তার চোখ তখনও বাগানের ওই কোণাতেই আটকে রইল। ইভান তখনও বিড়ালটাকে আদর করে যাচ্ছে, যেন এই মুহূর্তে পৃথিবীর সব অপমান সে ভুলে গেছে। নিধি কফির মগটা শক্ত করে ধরল। তার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়েছে, যা সে নিজেও ঠিক বুঝতে পারছে না। নিধি আর নিজেকে ধরে রাখতে পারল না। বারান্দা থেকে হনহন করে নিচে নেমে এলো সে। সরাসরি বাগানে গিয়ে ইভানের সামনে দাঁড়িয়ে বড় বড় চোখে তাকাতে লাগলো। ইভান তখনও বিড়াল ছানাটাকে আদর করছিল। নিধিকে হঠাৎ সামনে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল। এই যে ছোট লোক, তো সাহস তো কম না? আমার পারমিশন ছাড়া তুই আমার বিড়ালটাকে টাচ করেছিস কোন সাহসে? দে বলছি, এক্ষুনি ওটাকে আমার কাছে দে। নিধি একরকম ছো মেরে ইভানের কোল থেকে বিড়াল ছানাটাকে কেড়ে নিল। বিড়ালটা একটু ভয় পেয়ে ম্যাও করে উঠল। নিধি বিড়ালটাকে ঝাড়তে শুরু করলো, যেন ওর গায়ে খুব ময়লা লেগেছে। ম্যাম, ও নিজে থেকে আমার কাছে এসেছিল। আমি তো ওকে জোর করে ধরিনি। ও খুব আদর চাইছিল, তাই একটু কোলে নিলাম। মুখ বন্ধ কর একদম। ও তোর কাছে এসেছে মানে কি তুই ওকে কোলে নিবি? তুই জানিস এই বিড়ালটার দাম কত? ওর শ্যাম্পু আর সাবানের যা দাম, তা দিয়ে তোর মতো 10টা শ্রমিকের 1 মাসের সংসার চলবে। তোর এই নোংরা হাতে ওকে ধরে একদম অপবিত্র করে দিয়েছিস। নিচের শরীরের দিকে তাকিয়েছিস কখনো? ঘামে গন্ধে তোর সামনে দাঁড়ানো যায় না, আর তুই কিনা আমার শখের বিড়ালটাকে আদর করছিস। এবার নিজের হাতের দিকে একবার তাকালো। তার হাতগুলো খসখসে, কাজে কিছুটা ধুলোবালি লেগে আছে ঠিকই, কিন্তু সে তো মন থেকে বিড়ালটাকে ভালোবেসেছিল। নিধির এই কথাগুলো তাকে খুব ছোট করে দিল। ম্যাম, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, আমি মেনে নিচ্ছি। কিন্তু একটা অবলা প্রাণীকে ভালোবাসা কি অপরাধ? ও তো আর ছোট লোক বড় লোক বোঝে না। ও শুধু একটু আদর চেনে। বড় বড় কথা বলিস না তো। তুই হলি একটা নিচু তলার মানুষ। তোর স্পর্শ মানেই আমার জন্য ঘেন্নার ব্যাপার। আজ থেকে যদি ভুল করেও আমার কোনো জিনিসে হাত দিয়েছিস, তবে তোর হাত আমি ভেঙে ফেলবো। এই বিড়ালটা আমার বাচ্চার মতো, আর তোর মতো একটা বস্তির ছেলের কোলে ও যাবে, এটা আমি সহ্য করতে পারছি না। যা এখান থেকে, গিয়ে দেখ মকবুল ভাই তোকে কি কি কাজ দিয়েছে। বাগান পরিষ্কার করা শেষ হলে নালা পরিষ্কার করবি, ওটারই যোগ্য কাজ তোর। নিধির আগে গজগজ করতে করতে বিড়ালটাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। যাওয়ার সময় এমনভাবে পা আশ্রে গেল যেন সে ইভানকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। ইভান চুপচাপ দাঁড়িয়ে রইল। তার 2 চোখে জল আসার কথা ছিল, কিন্তু তার বদলে এক অদ্ভুত জেদ আর বিরক্তি দানা বাঁধছে। নিধি চৌধুরীকে সে কিভাবে বোঝাবে যে মানুষ আর জানোয়ারের মধ্যে কতটা তফাৎ শরীরের গন্ধে নয়, মনের ভেতরে থাকে। সকালের কড়া রোদে নিধি তার নতুন কর্মস্থল ইউনিভার্সিটিতে পা রাখল। সে এখানে নতুন লেকচারার হিসেবে জয়েন করেছে। আজ তার প্রথম ক্লাস। নিজের আভিজাত্য আর গাম্ভীর্য ধরে রেখে সে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। পরনে দামি শাড়ি, চোখে সানগ্লাস, সব মিলিয়ে এক কড়া মেজাজের টি-শার্ট। নিধি ক্লাসরুমে ঢোকার সাথে সাথে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন তটস্থ হয়ে আছে এই রাগী ম্যামকে দেখে। গুড মর্নিং এভরিওয়ান, আমি তোমাদের নতুন লেকচারার নিধি চৌধুরী। আজ আমি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার খাতা দেব। তবে খাতা দেওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের এই ব্যাচের টপার কে? মানে সব সময় ফার্স্ট হয় কে?
না ম্যাম, আমাদের ক্লাসে ফার্স্ট হয় আহসান। ও প্রায় সব সাবজেক্টেই হায়েস্ট মার্কস পায়। হাসান? পুরো ক্লাস তাকিয়ে তো আমি কাউকেই দেখছি না যে নিজেকে টপার বলে জাহির করছে। আহসানকে হাত তোলো। ম্যাম, আহসান আজ ক্লাসে আসেনি। আসলে ও ক্লাসে খুব একটা আসতে পারে না। ও শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয়। কি বলছো এসব নুসরাত? ক্লাস না করে একজন স্টুডেন্ট ফার্স্ট হয় কিভাবে? এটা তো সম্ভব না। সে কি খুব বড় কোনো জমিদারের ছেলে যে ক্লাসে আসার প্রয়োজন মনে করে না, নাকি সে পরীক্ষার সময় নকল করে? না ম্যাম, আহসান কখনোই নকল করে না। ও অনেক মেধাবী একজন স্টুডেন্ট। ও আমাদের থেকে লেকচার শিট আর নোটস নিয়ে যায় আর বাসায় পড়ে। সেটা দিয়ে ও আমাদের সবার চেয়ে অনেক ভালো রেজাল্ট করে। তোমরা কি আমার সাথে ইয়ার্কি করছো? লেকচার না শুনে, ক্লাস না করে, শুধুমাত্র কয়েকটা নোটস পড়ে কেউ ইউনিভার্সিটি টপার হতে পারে না। আমার মনে হচ্ছে এখানে কোনো বড় ঘাপলা আছে। আমি এই আহসানকে একবার দেখতে চাই। নিজেকে কি ভাবে? পড়াশোনা কি এতই সস্তা যে নিজের ইচ্ছে মতো আসবে আর যাবে? নিধি মনে এক অদ্ভুত জেদ চেপে বসলো। সে পড়াশোনার ব্যাপারে খুবই কড়া। তার ক্লাসে কেউ আসবে না এটা সে মেনে নিতে পারে না। পুরো ক্লাসের সময়টা সে শুধু আহসানের খাতাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। চমৎকার হাতের লেখা আর প্রতিটি প্রশ্নের উত্তর এত নিখুঁত যে নিধি নিজেও অবাক না হয়ে পারল না। ক্লাস শেষ করে সে সোজা চলে গেল ইউনিভার্সিটির ভিপির রুমে। এক্সকিউজ মি স্যার, আমি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। আমাদের ডিপার্টমেন্টে আহসান নামে একজন স্টুডেন্ট নাকি ক্লাসে আসে না, অথচ সে টপার। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কেন তাকে কিছু বলে না? তাকে কেন কোনো নোটিশ দেওয়া হয় না? বসুন নিধি ম্যাম, আপনি নতুন এসেছেন তো তাই আহসানের ব্যাপারটা জানেন না। আহসান আসলে খুব লড়াকু একটা ছেলে। লড়াকু মানে কি স্যার? ও কি আইনের ঊর্ধ্বে? আমি থাকতে আমার স্টুডেন্ট এভাবে ক্লাস ফাঁকি দেবে আর আপনারাও তাকে সাপোর্ট করবেন, এটা আমি মেনে নেব না। আমাকে ওর ঠিকানা দিন, আমি নিজেই দেখব ও কি এমন রাজকাজে ব্যস্ত থাকে যে ক্লাসে আসার সময় পায় না। নিধি ম্যাম, আহসান খুব গরিব ঘরের ছেলে। ওর নিজের পড়াশোনার খরচও নিজেই চালায়। ওর বাবা অসুস্থ। সংসার আর নিজের পড়ার টাকা জোগাড় করার জন্য ওকে দিনরাত কাজ করতে হয়। ও অনেক সময় রাজমিস্ত্রির জোগাড়ে হিসেবেও কাজ করে, আর কখনো অন্য কোথাও দিনমজুরি খাটে। ও ইউনিভার্সিটি থেকে স্পেশাল পারমিশন নিয়েছে যেন ও কাজ করে নিজের পড়ার খরচ চালাতে পারে। ও রেজাল্ট এতই ভালো যে আমরা ওকে হারাতে চাই না। তাই আমরা ওকে ক্লাসে অ্যাটেন্ড না করার ব্যাপারে কিছুটা ছাড় দিয়েছি। রাজমিস্ত্রির কাজ করে? পড়াশোনার জন্য ওকে দিনমজুরি দিতে হয়? হ্যাঁ ম্যাম, ওর স্ট্রাগল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ও অনেক সময় সারা রাত কাজ করে সকালে এসে নোটস নিয়ে যায়। ওর কাছে দামি বই কেনার টাকা নেই, তাই লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে। ওর মেধা সৃষ্টিকর্তার দান। ওর ঠিকানাটা আমি দিচ্ছি, তবে দয়া করে ওকে কোনো কথা শোনাবেন না। ও খুব আত্মসম্মানবোধ সম্পূর্ণ ছেলে। নিধি ঠিকানাটা হাতে নিয়ে নিজের টেবিলে এসে বসলো। তার মাথায় বারবার একটা কথাই ঘুরছে। রাজমিস্ত্রির কাজ করে। হুট করে তার মনে হলো ইভানের কথা। ইভানও তো রাজমিস্ত্রি, কিন্তু ইভানকে তো সে অশিক্ষিত আর গণ্ডমূর্খ ভাবে, অথচ এই আহসান নাকি তুখোর মেধাবী। নিধির মনে এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে ভাবছে একবেলা না খেয়ে থাকা একটা ছেলে কিভাবে ক্লাসে বড় বড় ঘরের সন্তানদের হারিয়ে দেয়। নিধি ঠিক করলো সে আজই ওই ঠিকানায় যাবে। সে নিজের চোখে দেখতে চায় এই রহস্যময়ী আহসানকে। বিপির দেওয়া ঠিকানা নিয়ে নিধি নিজের দামি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। শহর ছাড়িয়ে এক ঘিঞ্জি এলাকায় গিয়ে গাড়িটা থামলো। নিধি গাড়ি থেকে নেমে নাক কুচকে তাকালো। চারিদিকে ড্রেনের পচা গন্ধ আর নোংরা আবর্জনা। সরু রাস্তার দুপাশে চট করে বাঁশের তৈরি ছোট ছোট ঘর। নিধি শাড়ির আঁচল দিয়ে নাক চেপে ধরে এদিক ওদিক খুঁজতে লাগলো। এই যে কুদ্দুস ভাই, শুনুন, এখানে আহসান নামে কোনো ছেলে থাকে যে ইউনিভার্সিটিতে পড়ে? আহসান? না আপা, এই বস্তিতে না এই নামে কোনো ভার্সিটির ছাত্র আছে বলে তো শুনিনি। এখানে সব দিনমজুর আর রিক্সাওয়ালারা থাকে। আপনি মনে হয় ভুল জায়গায় এসেছেন। ভালো করে ভেবে দেখুন না, খুব মেধাবী একটা ছেলে, রাজমিস্ত্রির কাজ করে হয়তো। রাজমিস্ত্রি তো এই বস্তিতে শয়ে শয়ে আছে আপা, কিন্তু তারা কেউ ভার্সিটিতে পড়ে না। আপনি অন্য কোথাও খোঁজ নিয়ে দেখেন। নিধি আরো কয়েকজনকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কোনো হদিস দিতে পারলো না। প্রায় 1 ঘন্টা সেই রোদে আর গন্ধে ঘোরাঘুরি করে নিধি ঘামতে ঘামতে ক্লান্ত হয়ে গেল। শেষমেশ কোনো উপায় না পেয়ে নিধির মেজাজ খারাপ করে বাড়িতে ফিরে এলো। ড্রয়িং রুমে সোফায় ধপ করে বসে সে গলার চেনটা আলগা করলো।
তার বাবা চৌধুরী সাহেব পত্রিকা পড়ছিলেন। মেয়ের এমন চেহারা দেখে তিনি অবাক হলেন। কিরে মা, তোর এমন অবস্থা কেন? ইউনিভার্সিটি থেকে ফেরার সময় কোনো ঝামেলা হয়েছে নাকি? আর বলো না আব্বু, আজকে ইউনিভার্সিটিতে একটা অদ্ভুত আর রহস্যময় ঘটনা ঘটেছে। আমাদের ডিপার্টমেন্টে আহসান নামে একটা ছেলে আছে। শুনলাম সে নাকি তুখোড় মেধাবী, সব পরীক্ষায় ফার্স্ট হয়। তো ভালো কথা, কিন্তু তুই এত অস্থির কেন? আশ্চর্যের বিষয় হলো সে নাকি কোনোদিন ক্লাসেই আসে না, শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যায়। ভিপি স্যার বললেন ছেলেটা নাকি খুব গরিব, রাজমিস্ত্রির কাজ করে নিজের পড়াশোনার খরচ চালায়। বলিস কি, রাজমিস্ত্রির কাজ করে ফার্স্ট হয়? এমন তো সচরাচর দেখা যায় না। আমি আজ কৌতূহল সামলাতে না পেরে ওর খোঁজে ওই বস্তিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যাচ্ছে তাই অবস্থা। এত নোংরা জায়গা যে সেখানে দাঁড়িয়ে থাকাই দায়। আর সবচেয়ে বড় কথা হলো ওখানে আসার নামে কাউকেই পাওয়া গেল না। হয়তো ও এখন আর ওখানে থাকে না। মন খারাপ করিস না মা, ইউনিভার্সিটির স্টুডেন্ট যেহেতু একদিন না একদিন তোর সামনে আসবেই। আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা বড় কোনো জোচ্চোর, ভুলভাল ঠিকানা দিয়ে সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি একবার হলে ওই ছেলেকে দেখতে চাই আব্বু, ওর রহস্যটা আমাকে বের করতেই হবে। নিধি কপাল মুছতে মুছতে এসব বলছিল, এমন সময় ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে রুমে ঢুকলো ইভান। ইভানের পরনে সে সাধারণ জামা কাপড়। সে খুব সাবধানে কফির কাপগুলো টেবিলের উপর রাখলো। চৌধুরী সাহেব ইভানকে কফি নিয়ে আসতে দেখে একদম অবাক হলেন। কি ইভান, তুমি কেন কফি নিয়ে এসেছো? কাজের লোকজন কোথায়? তুমি ভুলে যেও না যে তুমি এখন এই বাড়ির জামাই। কেন তুমি বাড়ির কাজ করবে? আঙ্কেল, এটা আমার ডিউটি। আমি ছোটবেলা থেকে কাজ করে আসছি, বসে থাকা আমার অভ্যাস নেই। আর আপনাদের 1 কাপ কফি বানিয়ে দিলে আমার মান সম্মান কমে যাবে না। দেখেছো আব্বু, ওর অভ্যাস যাবে কোথায়? ও হলো স্বভাবজাত কাজের লোক। তুমি ওকে জোর করে চেয়ারে বসাতে চাইলে ও নিচেই বসবে। ও জানে ওর ক্ষমতা কি। নিধি চুপ কর, ও তো ভালোবেসেই করেছি। যেখানে যাকে মানায় আব্বু, রাজমিস্ত্রিকে প্রাসাদে আনলেও সে ড্রেন পরিষ্কার করার সুযোগে খুঁজবে। ওর কপালে ওই খোঁটাখুটিই লেখা আছে। ম্যাম, কফিটা খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। শোন ইভান, কফিটা একদম বাজে হয়েছে। তোর এই নোংরা হাতের গন্ধ আসছে কাপ থেকে। যা কিচেনে গিয়ে সব পরিষ্কার কর, আর বেশি ডানা গজানোর চেষ্টা করবি না। জি আচ্ছা ম্যাম, আমি আসছি। ইভান কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য এক কঠিন চাহনি ফুটে উঠল। সে সোজা সামলে নিল। নিধি কফির কাপে একটা চুমুক দিয়ে মনে মনে আবার ওই আহসানের কথা ভাবতে লাগলো। সে কল্পনা করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই অবহেলিত ইভানই হলো তার ডিপার্টমেন্টের সেই রহস্যময়ী টপার আহসান। পরের দিন সকালবেলা নিধি তার চকচকে সাদা গাড়িটা নিয়ে ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলো। গাড়ি থেকে নেমে সে গটগট করে ডিপার্টমেন্টের দিকে হাঁটতে শুরু করলো। ক্যাম্পাসের মাঝখানে সেই পুরনো বড় বটগাছটার নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার নজর গেল সেখানে বসে থাকা দুজনের দিকে। একটা ছেলে আর একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। তাদের হাতে অনেকগুলো নোটস আর বই ছড়ানো। মেয়েটাকে তো চিনতে পারছি না, আমাদের ডিপার্টমেন্টের মনে হচ্ছে না, কিন্তু ছেলেটাকে কেন জানি খুব চেনা চেনা লাগছে। পেছন থেকে ওর বসার স্টাইল আর কাঁধের গঠনটা ঠিক কার মতো যেন। আমি কি আগে কোথাও দেখেছি একে? নীতি 2 কদম এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ছেলেটার গায়ে নীল রঙের শার্টটা খুব সাধারণ। তার কথা বলার ধরন, তার হাত নাড়ার ভঙ্গিটা নিধির কাছে বড্ড চেনা চেনা মনে হচ্ছে। নিধি বারবার নিজের মনের মধ্যে থাকা কারোর সাথে ছেলেটাকে মেলাতে চাইছে, কিন্তু ঠিক নিশ্চিত হতে পারছে না। তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। না না, আমি এসব কি আজে বাজে ভাবছি। ও এখানে আসবে কোত্থেকে? ও তো এখন বাড়িতে বাগানের ঘাস কাটছে আর রান্নাঘরে মেঝে মুছছে। ওই ছোট লোক ইভান এই ভার্সিটির ধারে কাছে আসার যোগ্যতাও রাখে না। আমি মনে হয় কালকের ওই ঘটনার পর থেকে বেশি আবোল তাবোল ভাবছি। নিধি আরো এক ধাপ সামনে বাড়লো ছেলেটার মুখ এক পলক দেখার জন্য। তার মনে হচ্ছিল এবার যদি ছেলেটা পেছন ফিরে তাকাতো তবে সন্দেহটা দূর হতো। ঠিক সেই সময় সাইড থেকে ভিপি তাকে জোরে ডাক দিয়ে উঠলেন। নিধির পুরো মনোযোগ হঠাৎ ছিঁড়ে গেল। আরে নিধি ম্যাম যে, গুড মর্নিং। আজ কি আপনার প্রথম পিরিয়ডের ক্লাস আছে নাকি? আপনাকে দেখে বেশ অস্থির লাগছে। হো আপনি? গুড মর্নিং। জি, আজ 10টায় ক্লাস আছে, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। ভাবলাম নোটসগুলো একবার দেখে নিই।
নিধি ভিপির সাথে কথা বলল, তার চোখ বারবার সেই বট গাছের নিচে দিকে চলে যাচ্ছিল। ছেলেটা তখনও নিচু হয়ে মেয়েটাকে খুব সিরিয়াসলি কিছু একটা বুঝিয়ে দিচ্ছিল। নিধির মনে একটা জেদ আর গভীর সন্দেহ দানা বাঁধছে। সে কিছুতেই মাথা থেকে ইভানের চেহারাটা সরাতে পারছে না। কাল আপনি আহসানের ঠিকানায় গিয়েছিলেন শুনলাম। ভিপি হিসেবে আমারও দায়িত্ব ছিল খোঁজ নেওয়া। দেখা পেলেন ওর? আর বলবেন না, ওই যে বাজে বস্তিতে আহসান নামে কাউকেই পাওয়া গেল না। আমার তো মনে হয় ছেলেটা আপনাদের ভুয়া ঠিকানা দিয়েছে। ও একটা আস্ত ধোঁকাবাজ, গরিব সেজে সবার থেকে সুবিধা নিচ্ছে। বলেন কি? ও তো এমন ছেলে না। হয়তো বাসার নম্বর বা গলির নামে কোনো ভুল হয়েছে। যাই হোক, চলুন আমার রুমে গিয়ে একটু বসি। আপনার সাথে একটা সেমিনার নিয়ে জরুরি কথা আছে। নিধি অনিচ্ছা সত্ত্বেও ভিপির পিছু পিছু হাঁটা দিল। যার সময় শেষবারের মতো একবার ঘাড় ঘুরিয়ে সেই ছেলেটার দিকে তাকালো সে ততক্ষণে ছেলেটা আর মেয়েটা সেখান থেকে ব্যাগ গুছিয়ে উঠে চলে গেছে। শুধু সিমেন্টের খালি বেঞ্চটাই পড়ে আছে। নিধি মনে মনে নিজেকে খুব করে গালি দিতে লাগলো। ছি নিধি, তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আহসানের সাথে ওই রাস্তার শ্রমিকের তুলনা করছিস? তোর বুদ্ধি শুদ্ধি কি একদম লোপ পেয়েছে? ইভানিং ইউনিভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢোকার পারমিশনও পাবে না। ও বড়জোর এখানে মিস্ত্রির জোগাড়ে খাটাতে আসতে পারে, কিন্তু ক্লাস করার স্বপ্ন ওর জন্য না। নিধি ভিপির রুমে ঢুকে সোফায় বসলো ঠিকই, কিন্তু তার মনে সেই চেনা চেনা অবয়টা বারবার ফিরে আসতে লাগলো। তার অবচেতন মন বারবার তাকে একটা সিগন্যাল দিচ্ছে যে সে যা দেখেছে তা মোটেও কাকতালীয় নয়। নিধি ঠিক করলো ক্লাসে গিয়ে সে আজ হাজিরা খাতাটা খুব ভালো করে চেক করবে। আহসানের নামটা শুনলেই তার মাথায় যেন ইভানের ছবি ভেসে উঠছে। এই রহস্যের সমাধান তাকে আজ করতেই হবে। ভিপির সাথে কথা শেষ করে নিধি আর এক মুহূর্ত দেরি করলো না। সে প্রায় দৌড়ে আবার সে বটগাছের নিচে ফিরে এলো, কিন্তু সেখানে গিয়ে দেখলো জায়গাটা একদম ফাঁকা। সেই চেনা চেহারার ছেলেটা আর মেয়েটা কেউ নেই। নিধি এদিক ওদিক অনেক খুঁজলো, কিন্তু কাউকে পেল না। তার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে লাগলো। ইস, কেন যে লোকটার সাথে কথা বলতে গেলাম, আর 2 মিনিট আগে আসলে হয়তো ছেলেটাকে দেখতে পেতাম। কেন জানি মনে হচ্ছে আমি খুব বড় কিছু একটা মিস করলাম। নিধি হতাশ হয়ে ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাসে গিয়ে সে হাজিরা ডাকার সময় সবার আগে আহসানের নামটা ডাকলো। সে আশা করেছিল আজ অন্তত আহসান আসবে, কিন্তু বরাবরের মতোই ক্লাসের সবাই জানালো যে আহসান আজও আসেনি। নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাস নিল ঠিকই, কিন্তু তার পুরো মন পড়ে রইল ওই রহস্যময় ছেলেটার উপর। ক্লাস শেষ করে সে সোজা গাড়িতে গিয়ে বসলো। থুর, দিনটাই আজ মাটি। আহসানকেও পেলাম না, আর বাড়ির ওই ইভানের কথাও মনে পড়লে মেজাজ আরও খারাপ হয়ে যায়। নিধি গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিল। সহজ সারি একটা নির্জন রাস্তায় আসতেই হঠাৎ গাড়ির ইঞ্জিনটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। নিধি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়িটা আর স্টার্ট নিল না। জায়গাটা একদম ফাঁকা, আশেপাশে কোনো মেকানিকের দোকানও নেই। নিধি গাড়ি থেকে নেমে বিরক্তি নিয়ে আশেপাশে তাকাতে লাগলো। এই আপদটা এক্ষুনি নষ্ট হতে হলো। এক্ষুনি আমি এই নির্জন রাস্তায় কি করব? ফোনটাও মেকার ধরছে না, শালার কপাল। নিধি বারবার মোবারককে ফোন দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরছে না। গরমে আর বিরক্তিতে সে ঘেমে অস্থির। ঠিক এমন সময় দূর থেকে একটা সাইকেল আসতে দেখা গেল। সাইকেলের পেছনে বাজারে ব্যাগ ঝুলানো। নিধি ভালো করে তাকিয়ে দেখলো সাইকেল চালিয়ে আসছে আর কেউ নয়, ইভান। এবার নিধিকে মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে দেখে সাইকেল থামালো। ম্যাম, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে কেন? কোনো সমস্যা হয়েছে কি? তুই জেনে কি করবি? তোকে দিয়ে আমার কোনো কাজ হবে নাকি? তুই তোর নিজের কাজ কর তো। সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিস, ওটাই কর। তোর সাহায্য আমার লাগবে না। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, একদম বিরক্ত করিস না। ম্যাম, আমি তো শুধু সাহায্যের কথা বললাম। এই রাস্তাটা একদমই ভালো না। এখানে সহজে কোনো মিস্ত্রি পাবেন না। আমি একটু দেখি গাড়িটা। তুই দেখবে মানে? তুই কি মেকানিক নাকি? আমার এই দামি গাড়ি তুই চিনিস? একটা কিছু নষ্ট হলে কি তুই টাকা দিয়ে ঠিক করতে পারবি? খবরদার আমার গাড়িতে হাত দিবি না, শেষে দেখা যাবে গাড়ি একদমই আর চলবে না। ইভান নিধির এইসব কথা শুনেও একটু রাগ করলো না। সে খুব শান্তভাবে সাইকেলটা রাস্তার পাশে রাখলো। বাজারের ব্যাগটা ঠিক করে রেখে সে নিধির দিকে না তাকিয়ে গাড়ির সামনে ঢাকনা খোলার জন্য এগিয়ে গেল। ম্যাম, চিৎকার করলে তো আর গাড়ি ঠিক হবে না। আমি একটু দেখি সমস্যাটা কোথায়। আপনি পাশে দাঁড়ান। এই যে ছোট লোক, তোকে বলছি না আমার লিমিট ক্রস করবি না। বেশি বুঝিস না,
আমার গাড়িতে তোর নোংরা হাত একদম লাগাবি না। এবার নিধির কোনো কথাই শুনল না। সে খুব দক্ষ হাতে গাড়ির সামনের পাট খুলে ইঞ্জিনের ভেতরে তারগুলো চেক করতে লাগলো। নিধি রাগে মুখ ফুলিয়ে দূরে দাঁড়িয়ে রইল। সে ভাবছে এই রাজমিস্ত্রি এখন গাড়ি কি বুঝবে, অথচ ইভান খুব মনোযোগ দিয়ে গাড়িটা দেখছে, যেন সে আগে থেকেই জানে কোথায় গোলমাল হয়েছে। ইভান খুব মনোযোগ দিয়ে গাড়ির ইঞ্জিনের কয়েকটা তার আর প্লাগ চেক করলো। তার হাতের নাড়াচাড়া দেখে মনে হচ্ছে সে এসব কাজে বেশ দক্ষ। কিছুক্ষণ পর পকেট থেকে একটা পুরনো রুমাল বের করে হাতটা মুছে নিয়ে সে নিধির দিকে তাকালো। নিধি তখনও একটু দূরে দাঁড়িয়ে বিরক্তিতে মুখ বাঁকিয়ে আছে। ম্যাম, এবার একটু স্টার্ট দিয়ে দেখুন তো। আশা করি গাড়ি ঠিক হয়ে গেছে। তুই এত শিওর হচ্ছিস কিভাবে? 2 মিনিট হাত দিয়ে নাড়াচাড়া করলি আর গাড়ি ঠিক হয়ে গেল? যত সব ফালতু কথা। নিধি অবিশ্বাস নিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিল, কিন্তু অবাক করার বিষয় হলো একবার চাবি ঘোরাতেই গাড়িটা দারুণভাবে গর্জে উঠল। নিধি একদম হাঁ করে চেয়ে রইল। সে ভাবতে পারেনি যে ইভান এত সহজে বড় একটা যান্ত্রিক ত্রুটি ঠিক করে ফেলবে। সে ভেবেছিল ইভান শুধু সময় নষ্ট করছে আর তাকে বিরক্ত করছে। গাড়ি এখন একদম ঠিক আছে। এই নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে থাকার চেয়ে সাবধানে বাড়ি চলে যান। আর হ্যাঁ, পরের বার কারো থেকে সাহায্য নেওয়ার আগে মানুষকে অন্তত মানুষ হিসেবে সম্মান দিতে শিখুন। ইভান একটা অন্যরকম গম্ভীর অ্যাটিটিউড নিয়ে নিজের সাইকেলে গিয়ে বসলো। নিধি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে ইভান সাইকেল চালিয়ে বিন্দুমাত্র পেছনে না তাকিয়ে বনবন করে চলে গেল। নিধি কয়েক সেকেন্ড ইভানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থমকে রইল। তার মনে হলো ইভান যেন আজ তাকে মুখে কিছু না বলেও বড় একটা শিক্ষা দিয়ে গেল। এই লোকটা দিন দিন বেশি বেড়ে যাচ্ছে। সামান্য গাড়ি ঠিক করেছে বলে ও কি নিজেকে হিরো ভাবছে নাকি? দয়া করে আমার বাড়িতে আশ্রয় পেয়েছে, সেটা ওর মনে রাখা উচিত। নিধি মেজাজ সামলে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালে নিধি যখন ইউনিভার্সিটিতে পৌঁছালো তখন তার মেজাজ ছিল আগের চেয়েও চড়া। কালকের ওই অপমান আর ইভানের ভাব নেওয়াটা সে যেন হজম করতে পারছে না। সে খুব কড়া আর রাগী ভাব নিয়ে করিডোর দিয়ে হাঁটছে। ক্লাসে ঢোকার আগে সে দেখলো করিডোরে সাকিব আর রনি নামে 2 ছাত্র উচ্চস্বরে হাসাহাসি করছে আর মেয়েদের উত্ত্যক্ত করছে। নিধি তাদের সামনে গিয়ে আর রাগে অগ্নিশর্মা হয়ে থামলো। কি হচ্ছে এসব সাকিব? এটা কি ইউনিভার্সিটি নাকি কোনো সস্তা বাজার? তোমাদের বাবা মা কি এখানে আড্ডা মারার আর অসভ্যতা করার জন্য পাঠিয়েছে? আরে ম্যাম, আমরা তো জাস্ট একটু মজা করছিলাম। আপনি এত সিরিয়াস কেন হচ্ছেন? মুখ একদম বন্ধ করো সাকিব। মজা করতে চাইলে বাইরে গিয়ে করো। এখানে পড়াশোনা করতে এসেছো, সেটা মনে রেখো। তোমাদের মতো বখাটে ছেলেদের জন্য ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট হয়। মেরুদণ্ডহীন স্টুডেন্ট সব। তোমাদের মতো নিচু মানসিকতার ছেলেদের এখানে থাকা উচিত না। সামনে থেকে সরো, আমার চোখের সামনে যেন আর না দেখি। নিধি সবার সামনে তাদের একদম ধুয়ে দিল। আশেপাশে অন্য স্টুডেন্টরা হাসাহাসি শুরু করলো। সাকিব আর রনি রাগে একদম লাল হয়ে গেল। সবার সামনে এই অপমান তারা একদমই নিতে পারল না। তারা ইউনিভার্সিটির বেশ প্রভাবশালী আর বখাটে গ্রুপের ছেলে। নিধি হনন করে ক্লাসের ভিতর ঢুকে পড়ল। দেখেছিস দোস্ত, এই নতুন ম্যামটা নিজেকে কিভাবে সবার সামনে আমাদের এভাবে হারলো আর অপমান করলো। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও জানে না। ওর খুব অহংকার হয়েছে রে। নতুন জয়েন করে আমাদের উপর পাওয়ার দেখাচ্ছে। এই অপমান আমি ভুলবো না রনি, মনে মনে নোট করে রাখ। এই নিধি চৌধুরীকে আমি এমন একটা শিক্ষা দেব যে ওর সব তেজ মাটিতে মিশে যাবে। ওকে আমরা ছাড়বো না। নিধি ক্লাসরুমে ঢুকেও আজ খুব কড়া ব্যবহার করলো। আজ তার মনে কোনো স্বস্তি নেই। একদিকে সেই মেধাবী আহসানের রহস্য আর অন্যদিকে ইভানের বদলে যাওয়ার রূপ তাকে অস্থির করে তুলছে। নিধি জানতো না সে বড় ধরনের বিপদের বীজ বুনে দিয়েছে এই রাগ দেখিয়ে। সাকিব রনি দূরে দাঁড়িয়ে নিধির দিকে হিংস্র চোখে তাকিয়ে রইল। তাদের মাথায় এখন শুধু প্রতিশোধের নেশা। সকাল থেকে নিধির মনের ভেতর একটা উত্তেজনা কাজ করছিল। আজ ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সে ডিপার্টমেন্টে পা রাখতেই শুনল স্টুডেন্টদের মধ্যে কানাঘুষা চলছে। নুসাদ আর রাফি করিডোরে দাঁড়িয়ে খুব উৎসাহ নিয়ে কথা বলছিল। নিধি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ালো। জানিস রাফি, আহসান আজ এসেছে। ও মাত্রই ডিপার্টমেন্টের পিছনে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। অনেকদিন পর ওকে দেখলাম। হ্যাঁ রে নুসরাত, ও না আসলে তো আমাদের এই ব্যাচের রেজাল্টই খারাপ হয়ে যেত। চল ওর কাছে গিয়ে কয়েকটা টপিক বুঝে নিই। নিধি এই কথা শোনার পর আর এক মুহূর্ত দেরি করলো না। আর দীর্ঘদিনের জমানো সব কৌতূহল আজ মিটে যাবে। সে প্রায় দৌড়ে পেছনে বারান্দার দিকে গেল। গিয়ে দেখলো উল্টো দিকে ফিরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার পরনে খুব সাধারণ একটা সাদা শার্ট।
তাকে ঘিরে 4-5 জন স্টুডেন্ট দাঁড়িয়ে খুব মন দিয়ে তার কথা শুনছে। নিধি বুক ভরে একটা শ্বাস নিয়ে গম্ভীর গলায় ডাক দিল। আহসান। নিধির গলার আওয়াজ পেয়ে ছেলেটি কথা থামিয়ে দিল। তারপর খুব ধীরে সুস্থে পেছনের দিকে ঘুরে তাকালো। ছেলেটি ঘুরে তাকাতেই নিধি যেন আকাশ থেকে পড়ল। তার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার সামনে আর কেউ নয়, একটু আগে যাকে সে বাড়ির চাকর ভেবে অপমান করে এসেছে সেই ইভান দাঁড়িয়ে আছে। নিধি পাথর হয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তুই ইভান, তুই এখানে কি করছিস? আর তুই এই স্টুডেন্টদের মাঝে কেন? ইভান একটুও ঘাবড়ালো না। সে খুব শান্ত আর স্থির চোখে নিধির দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক ধরনের আভিজাত্য ফুটে উঠল। নিধি কাঁপা কাঁপা পায়ে আরো 2 কদম সামনে এগিয়ে গেল। তুই এখানে কেন? তুই কি এখানেও কাজ করতে এসেছিস? এই ড্রেসে তোকে এইসব স্টুডেন্টের মাঝে মানাচ্ছে না। এখান থেকে যা বলছি। জি ম্যাম, আমি এখানেই আছি। আর আমি এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি আপনার ক্লাস টেস্ট আর এই সেমিস্টার পরীক্ষা দিতে এসেছি। পাগলামি করিস না ইভান। সবাই বলছিস টপার আহসানের কথা। সেই আহসান কই? তুই নিজেকে আহসান বলে দাবি করছিস? তোর মতো একটা রাজমিস্ত্রি হবে এই ক্লাসের ফার্স্ট বয়? এটা অসম্ভব। ম্যাম, অসম্ভব বলে কিছু নেই। আমার পুরো নাম হলো ইভান আহসান। বাড়ির সবাই আমাকে ইভান বলে ডাকে। আর ইউনিভার্সিটিতে স্যার আর বন্ধুরা আমাকে আহসান বলে চেনে। আমি আপনার সেই নিখোঁজ স্টুডেন্ট আহসান, যাকে আপনি পাগলের মতো খুঁজছিলেন। নিধি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার মাথার ভেতরে সবকিছু ঝিমঝিম করছে। যে ছেলেটাকে সে দিনের পর দিন ছোটলোক অশিক্ষিত বলে গালি দিয়েছে, যার হাতের কপি সে নোংরা বলে ফেলে দিয়েছে, সে ছেলেটাই কিনা তার সবচেয়ে মেধাবী ছাত্র। পুরো ক্লাসের স্টুডেন্টরা অবাক হয়ে নিধি আর ইভানের দিকে তাকিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, তুই তো বস্তিতে থাকিস। হ্যাঁ ম্যাম, আমি রাজমিস্ত্রির কাজ করি, কারণ আমার সৎ পথে টাকা রোজগার করার দরকার ছিল। আর ওই বস্তিতে আমি আগেই থাকতাম। এখন কাজ আর পড়ার সুবিধার জন্য জায়গা বদলেছি। আমি কোনোদিন আপনাকে মিথ্যা বলিনি। আপনি আমাকে জানার চেষ্টা করেননি। আপনি শুধু মানুষের বাইরের পোশাক দেখে তাকে বিচার করেছেন। নিধি অপমানে আর লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারল কাল বটগাছ তলায় যাকে সে চেনা চেনা মনে করেছিল সে আসলেই এই ইভান ছিল। নিধির সব অহংকার যেন এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ইভান খুব স্বাভাবিকভাবে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে পরীক্ষার হলের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় নিধির দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, ম্যাম, পরীক্ষার সময় হয়ে গেছে। আমি কি হলে যেতে পারি, নাকি আপনার আরও কিছু অপমান করার বাকি আছে? পরীক্ষা শুরু হয়ে গেছে। নিধি ওই রুমে পাহারা দিচ্ছে, কিন্তু তার চোখ বারবার ইভানের দিকে চলে যাচ্ছে। ইভান খুব শান্ত হয়ে মাথা নিচ করে লিখে যাচ্ছে। নিধি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ভাবছে যে ছেলেটা বাড়িতে তার সব বকুনি মুখ বুজে সহ্য করে, সে কিভাবে এত কঠিন সব প্রশ্নের উত্তর ঝরঝর করে লিখে ফেলছে। নিধির বুকটা ধকধক করছে। নিজের করা সব অপমান এখন তার নিজের কাছেই খুব লজ্জার মনে হচ্ছে। সে এখনো তার অবাক হওয়া ভাবটা কাটিয়ে উঠতে পারছে না। ইভানি আসলে আহসান? তার মানে আমি যাকে প্রতিদিন ছোট লোক বলে গালি দেই সে আমার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র? আমার সব অহংকার তো ও এক মুহূর্তে শেষ করে দিল। হঠাৎ পাশের রুম থেকে অনেক চিৎকার আর হট্টগোলের শব্দ শোনা গেল। নিধি চমকে উঠল। সে দ্রুত পাশের রুমে গেল দেখার জন্য যে কি হয়েছে। সেখানে গিয়ে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। গতদিন যে সাকিব আর রনি নামে যে ছেলেগুলো বকা দিয়েছিল তাদের কাছে নকল পাওয়া গেছে। তাদের ঘিরে ইউনিভার্সিটির বড় বড় স্যার আর বাইরে কয়েকজন প্রতিনিধি দাঁড়িয়ে আছে। সাকিবের মুখে একটা শয়তানি হাসি। নিধিকে দেখা মাত্র স্যাররা তার দিকে খুব সন্দেহের চোখে তাকালেন। নিধি ম্যাম, এই ছেলেদের কাছে পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাওয়া গেছে। ওরা বলছে এই প্রশ্ন আপনি নাকি ওদের দিয়েছেন, এটা কি সত্যি? কি বলছেন এসব স্যার? আমি কেন ওদের প্রশ্ন দেব? আমি তো ওদের চিনিই না ভালো করে। মিথ্যা বলবেন না নিধি ম্যাম। সাকিব আর রনি স্বীকার করেছে যে আপনি অনেক টাকার বিনিময়ে ওদের কাছে প্রশ্ন বিক্রি করেছেন। ওরা বলেছে আপনি ওদের এই অফার দিয়েছিলেন। স্যার, ম্যাম আমাদের বলেছিলেন যে আমরা যদি মোটা অঙ্কের টাকা দেই তবে উনি পরীক্ষার সব প্রশ্ন আমাদের আগেই দিয়ে দেবেন। আমরা ওনার ফাঁদে পা দিয়ে ভুল করেছি স্যার। উনি টাকার জন্য আমাদের জীবন নিয়ে খেলেছেন। দেখুন নিধি ম্যাম, এটা খুবই গুরুতর অভিযোগ।
আপনার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের সন্দেহ হচ্ছে আপনি নতুন জয়েন করেই নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। একজন শিক্ষিকা হয়ে আপনি এত বড় জালিয়াতি কিভাবে করলেন? নিধি একদম নিস্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারছে সাকিব আর রনি কালকের অপমানে শোধ নেওয়ার জন্য এই ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে, কিন্তু এত মানুষের সামনে সে নিজের নির্দোষ প্রমাণ করতে পারছে না। স্যারেরা সবাই তাকে এখন অপরাধী হিসেবে দেখছেন। নিধি খুব অসহায় আর অপন লাগছে। ঠিক এই সময় পাশের রুম থেকে ইভান এসে দাঁড়ালো। সে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু এই ঝামেলার কথা শুনে সে চলে এসেছে। ইভান খুব ঠান্ডা মাথায় সাকিবের শয়তানি হাসি আর নিধির কান্না ভেজা মুখটা দেখল। নিধি ম্যাম, এই জালিয়াতির জন্য আপনাকে এখনই সাসপেন্ড করা হতে পারে। আপনি এখন ইউনিভার্সিটি থেকে চলে যান। আমরা পুরো ব্যাপারটা তদন্ত করব। সাকিবরা যা বলছে তা যদি সত্যি হয় তবে আপনার জেলও হতে পারে। নিধির চোখে পানি চলে এলো। সবার সামনে তাকে চোর বানানো হচ্ছে। তার সব সম্মান আর অহংকার এখন ধুলোয় মিশে যাচ্ছে। নিধি মাথা নিচু করে ওখান থেকে চলে আসতে শুরু করলো। সে বুঝতে পারছে সাকিবরা তার জীবনটা শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে। ইভান সব দেখো এখনো চুপ করে আছে, তবে তার চোখের চাহনি বলছে সে মনে মনে কিছু একটা ভাবছে। বাতাসে বেগে পুরো খবরটা ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়লো। ক্লাস থেকে শুরু করে ক্যান্টিন পর্যন্ত সবাই এখন একটাই আলোচনা করছে যে নতুন আসা নিধি ম্যাম টাকার লোভে পরীক্ষার প্রশ্ন বিক্রি করেছেন। স্টুডেন্টরা নিজেদের মধ্যে কানাকানি করছে আর নিধি নামে ছিছি করছে। সবাই বলছে দেখতে রাজকন্যার মতো হলে কি হবে, ভেতরটা আসলে অনেক লোভী। নিধি একটা বারান্দার কোণে দেওয়াল ধরে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। তার মনে হচ্ছে আকাশটা তার মাথার উপর ভেঙে পড়েছে। সে বুঝতে পারছে না কার কাছে গিয়ে বিচার চাইবে। আমি কেন এখানে জয়েন করতে এলাম? যে সম্মান সারা জীবন আগলে রেখেছি সেটা আজ এই বখাটে ছেলেদের জন্য শেষ হয়ে গেল। আব্বু এই খবর শুনলে তো লজ্জার মুখ দেখাতে পারবে না। ইভান পরীক্ষার হল থেকে বেরিয়ে পুরো ঘটনাটা শুনল। সে যখন দেখল সাকিব আর রনি জয়ের হাসি হাসছে, তখন সে এক মুহূর্তের জন্য থামল না। ইভান মনে প্রাণে বিশ্বাস করে যে নিধি আর যাই হোক না কেন সে অন্তত চোর বা জালিয়াতি করার মতো মানুষ নয়। সে জানে নিধি অনেক অহংকারী আর রাগী, কিন্তু সে মোটো অসৎ নয়। ইভান চারিদিকে খুঁজে দেখল নিধি কোথায়। এরপর বারান্দায় এক কোণে নিধিকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে সে এগিয়ে এলো। নিধি ইভানকে দেখে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলো। তুই এখানে কেন এসেছিস ইভান? পুরো ইউনিভার্সিটি তো এখন আমাকে ঘৃণা করছে। তুই ওকে সবার মতো আমাকে কটু কথা শোনাতে এসেছিস। এতদিন তোকে কত অপমান করেছি। আজ তো তোর জন্য খুব খুশির দিন। আজ তুই আমার উপর সব অপমানের শোধ নিতে পারবি। নে, যা বলার বলে নে। আমি এখন সবার কাছে অপরাধী। খুব করুণ চোখে ইভানের দিকে তাকালো। সে ভাবছিল ইভান এখন তাকে তাচ্ছিল করে হাসবে বা কোনো কড়া কথা শোনাবে, কিন্তু ইভান মোটো হাসলো না। সে খুব গম্ভীর আর শান্ত মুখে নিধির একদম সামনে গিয়ে দাঁড়ালো। ইভানের চোখে আজ কোনো রাগ নেই, বরং এক ধরনের বড় ধরনের সাহস ফুটে উঠেছে। সে খুব নরম গলায় কথা বলতে শুরু করলো। ম্যাম, আপনি কান্না বন্ধ করুন। একজন নির্দোষ মানুষের চোখের পানি খুব দামি হয়। আপনি যে অন্যায় করেননি তার জন্য কেন এভাবে ভেঙে পড়ছেন? কেন নিজেকে অপরাধী ভেবে ছোট করছেন? তুই কি আমাকে বিশ্বাস করিস ইভান? যেখানে ভিপি আর বড় বড় প্রতিনিধিরা আমাকে চোর বলছে, সেখানে তুই আমাকে বিশ্বাস করছিস কোনো প্রমাণ ছাড়াই? ম্যাম, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি। আপনি রাগী হতে পারেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু আপনি টাকার জন্য নিজের ঈমান বিক্রি করবেন এটা আমি কোনোদিনও বিশ্বাস করব না। আপনাকে খুব নোংরাভাবে ভাসানো হয়েছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি এখন কি করব ইভান? সাকিবরা তো সব প্রমাণ আমার বিরুদ্ধে সাজিয়েছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? আমার তো সব সম্মান শেষ হয়ে গেল। কোনো কিছুই শেষ হয়ে যায়নি ম্যাম। আপনি যদি এখন কান্না করেন তাহলে যারা আপনার সাথে এই অন্যায়টা করেছে তারা জিতে যাবে। আপনি কাঁদলে আপনি তাদের শান্তির পথ দেখিয়ে দিচ্ছেন। তারা এটাই চায় যে আপনি সবার সামনে ছোট হন আর এখান থেকে বিদায় নেন, কিন্তু আমি থাকতে সেটা হতে দেব না। তুই কি করবি ইভান? তুই তো একজন সাধারণ স্টুডেন্ট। তোর তো সেই ক্ষমতা নেই যে তুই বড় বড় স্যারদের কথা শোনাবি। তারা তো আমার কথাই বিশ্বাস করছে না। ক্ষমতা কার কতটুকু সেটা সময় বলে দেবে ম্যাম। আপনি শুধু নিজের উপর বিশ্বাস রাখুন আর চোখের পানি মুছুন। আমি কথা দিচ্ছি যারা আপনার গায়ে এই কাদা ছিটিয়েছে তাদের আমি সবার সামনে টেনে আনব। আপনি শুধু একটু ধৈর্য ধরুন আর নিজের মন শক্ত করুন।
ইভানের কথাগুলো শুনে নিধি এক মুহূর্তের জন্য সব ভয় ভুলে গেল। তার মনে হলো এই চরম বিপদে ইভান যেন এক পশলা বৃষ্টির মতো এসেছে। যে ছেলেটাকে সে সারা জীবন শুধু অবজ্ঞা করেছে, আজ সেই ইভানই তার সব থেকে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। ইভান নিধিকে সেখানে রেখে খুব ধীর পায়ে ভিপি রুমের দিকে হাঁটা দিল। তার হাঁটার ভঙ্গিতে আজ এক অন্যরকম তেজ। সে মনে মনে ঠিক করেছে সাকিবের এই নোংরা খেলার শেষ সে আজই শেষ করবে। ইভান সোজা ভিপি রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে তখনও সাকিব, রনি আর ইউনিভার্সিটি বড় কর্মকর্তারা নিধিকে নিয়ে আলোচনা করছিল। ইভান কোনো অনুমতি না নিয়ে সরাসরি রুমের ভিতর ঢুকে পড়ল। তাকে এভাবে হুট করে ভেতরে ঢুকতে দেখে সবই বেশ অবাক হলেন। সাকিব তো ইভানকে দেখে মনে মনে বেশ বিরক্ত হলো। আহসান, তুমি এখানে কেন? তোমার তো এখন পরীক্ষা দেওয়ার কথা, তুমি ভেতরে এলে কেন? স্যার, আমি পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু বাইরে যা শুনলাম তাতে আমার মনে হলো একজন নিরপরাধ মানুষ এখানে ফেঁসে যাচ্ছে। আমি নিধি ম্যামের ব্যাপারে কথা বলতে এসেছি। এই আহসান, তুই মাঝখান থেকে নাক গলাছিস কেন? ম্যাম যে প্রশ্ন ফাঁস করেছে সেটা আমরা হাতে নাতে ধরেছি। তুই গিয়ে নিজের পরীক্ষা দে, এখানে বড়রা কথা বলছে। সাকিব, তুমি মুখ সামলে কথা বলো। কে বড় আর কে ছোট সেটা সবাই জানে। স্যার, নিধি ম্যাম টাকার বিনিময়ে প্রশ্ন দিয়েছেন, এটা একটা সাজানো নাটক। যে ছেলেগুলো অভিযোগ করেছে তারা কালকেই সবার সামনে ম্যামের কাছে অপমানিত হয়েছিল। এটা তাদের প্রতিশোধ ছাড়া আর কিছুই না। আহসান, তুমি কি কোনো প্রমাণ ছাড়া কথা বলছো? সাকিবদের কাছে তো প্রশ্ন পাওয়া গেছে, তারা বলছে নিধি ম্যামই দিয়েছে। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে নিধি ম্যাম নির্দোষ? প্রমাণ ছাড়া আমি কথা বলি না স্যার। আপনারা সাকিবের কাছে যে প্রশ্নপত্র পেয়েছেন সেটার হাতের লেখা ভালো করে দেখুন। নিধি ম্যামের নোটস আর হ্যান্ডরাইটিং আপনারা সবাই চেনেন। ম্যাম সবসময় কলম দিয়ে লিখলে এক ধরনের কাটাকাটি করেন, কিন্তু এই প্রশ্নপত্রে কোনো কাটাকাটি নেই। আর সবচেয়ে বড় কথা হলো, ম্যাম গতরাতে সারা রাত আমাদের বাড়িতেই ছিলেন। ইভানের শেষ কথাটি শুনে পুরো রুমে এক নিস্তব্ধতা নেমে এলো। সাকিব আর রনি তো একদম আকাশ থেকে পড়লো। বিপি আর অন্য শিক্ষকরা বড় চোখে ইভানের দিকে তাকিয়ে রইলেন। নিধি তখনও দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। ইভানের এই সাহসী বক্তব্যে সে নিজেও অবাক হয়ে গেল। তুমি কি বললে হাসান? নিধি ম্যাম তোমাদের বাড়িতে ছিলেন মানে? তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? জি স্যার, নিধি ম্যাম আমার বাবার পরিচিত। কাল রাতে ওনার শরীর খারাপ ছিল বলে তিনি আমাদের ওখানেই ছিলেন। ওনার পক্ষে কারো কাছে প্রশ্ন পৌঁছে দেওয়া বা কারোর সাথে কন্ট্যাক্ট করা অসম্ভব ছিল। আর সাকিব, তুমি যে বলছো ম্যাম তোমাকে মেসেজ দিয়ে ডেকেছেন, সেই ফোনটা কোথায়? ম্যামের ফোন তো কাল থেকে বন্ধ। স্যার মিথ্যা বলছে। ও তো ম্যামের পরিচিত, তাই ম্যামকে বাঁচাতে এইসব গল্প বানাচ্ছি। ওর কথায় কান দেবেন না। স্যার, গল্প আমি বানাচ্ছি না। সাকিবের পকেটটা একবার চেক করুন। ওর পকেটে একটা পেন ড্রাইভ আছে যেখানে ও ভুয়া প্রশ্নপত্র প্রিন্ট করার কপিগুলো রেখেছে। আর সাকিবের ফোনের কল লিস্ট চেক করলে দেখবেন ও গতরাতে প্রিন্টিং প্রেসের এক লোকের সাথে 10 বার কথা বলেছে। নিধি ম্যামের সাথে ওর কোনো কথাই হয়নি। ইভানের এই অকাট্য যুক্তি আর আত্মবিশ্বাস দেখে ভিপি সাকিবের দিকে তাকালেন। সাকিবের চেহারা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে তৎক্ষণাৎ কাঁপতে শুরু করলো। ভিপি তৎক্ষণাৎ সাকিবের ফোন আর পকেট চেক করার নির্দেশ দিলেন। ইভান তখনও নিধির ঢাল হয়ে সবার সামনে বুক টান করে দাঁড়িয়ে আছে। নিধির দরজার আড়ালে দাঁড়িয়ে অঝরে কাঁদছে, কিন্তু এই কান্না কষ্টে নয় বরং স্বস্তির। কি তোমার পকেটে এটা কি? পেন ড্রাইভ? আর তোমার ফোনের এই কলগুলো কার? হাসান যা বলছে সব তো মিলে যাচ্ছে। তার মানে তোমরা একটা নাটক সাজিয়ে একজন টিচারকে ফাঁসাতে চেয়েছো? স্যার, আমাকে ক্ষমা করে দিন। ম্যাম আমাদের সবার সামনে অপমান করেছিলেন, তাই রাগের মাথায় আমি এসব করেছি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর করাবে। সাকিবের স্বীকারোক্তির পর পুরো রুমের ছবি পাল্টে গেল। যারা নিধিকে একটু আগে গালি দিচ্ছিল তারা এখন মাথা নিচু করে বসে রইল। ইভান খুব শান্তভাবে ভিপির দিকে তাকিয়ে বলল যে, স্যার, সত্য কখনো চাপা থাকে না। নিধি ম্যাম নির্দোষ, সেটা আজ প্রমাণিত। ইভান রুম থেকে বেরিয়ে আসার সময় নিধির সাথে তার চোখাচোখি হলো। নিধি আজ কৃতজ্ঞতায় একদম নুয়ে পড়েছে। ইভান শুধু একবার মাথা নেড়ে নিজের হলের দিকে চলে গেল। ইউনিভার্সিটি থেকে ফিরে নিধি সোজা তার বাবার ঘরে গেল।
তার মাথার ভেতর তখন ইভানের সেই শান্ত চেহারাটা ভাবছে। নিধি অনেকটা সময় একা একা ভেবেছে এবং সে বুঝতে পারছে যে তার বাবা আগে থেকেই অনেক কিছু জানতেন। চৌধুরী সাহেব তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। নিধি ঘরে ঢুকে তার বাবার খুব কাছে গিয়ে দাঁড়ালো। আব্বু, আমি আজ সব জানতে পেরেছি। তুমি আগে থেকে এটা জানতে, তাই না? আমি সেদিন যে তুখুর মেধাবী আহসানের কথা বলেছিলাম, সে যে আসলে আমাদের ইভান, এটা তুমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলে। তবুও কেন আমাকে কিছু বলনি? হ্যাঁ মা, আমি সব জানতাম। তোদের ইউনিভার্সিটির ভিপির সাথে আমার যোগাযোগ ছিল। সেদিন যখন তুই আহসানের গল্প বলছিলি, আমি তখনই বুঝে গিয়েছিলাম তুই ইভানের কথাই বলছিস। কিন্তু আমি তোকে কিছুই বলিনি, কারণ আমি চাইছিলাম তুই নিজে থেকেই সবটা উপলব্ধি কর। আমি চেয়েছিলাম তুই তোর নিজের ভুলগুলো নিজে খুঁজে বের কর। কিন্তু আব্বু, তুমি কি জানো আমি ইভানকে কত অপমান করেছি? আমি ওকে ছোট লোক রাজমিস্ত্রি বলে সব সময় তাচ্ছিল্য করেছি, অথচ আজ সেই ইভানই সবার সামনে আমার সম্মান বাঁচালো। ইভান ছেলেটা যতটা সাধারণ, তুই ওকে ততটাই খারাপ ভেবেছিস মা। তুই ওকে সারা জীবন ছোট করে দেখেছিস, কিন্তু ও আসলে মেধা আর মনয়ের দিক থেকে অনেকের চেয়ে অনেক বড়। সম্পর্কে বা বয়সের তফাৎ থাকতেই পারে, কিন্তু ভালোবাসার সম্মানটা হলো আসল কথা। আমি চেয়েছিলাম তোদের এই বিয়েটার মাধ্যমে তুই একজন আসল মানুষকে চিনতে শিখিস, কিন্তু তুই তো ইভানকে কখনো সেই নজরেই দেখিসনি মা। আমি ওকে সব সময় শুধু একজন রাজমিস্ত্রি ভেবে এসেছি আব্বু। ওর ভেতরের এই মেধাটার কথা কখনো চিন্তাই করিনি। পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না রে মা। ইভান অনেক কষ্ট করে পড়াশোনা করে নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছে। ও তোকে শ্রদ্ধা করে বলেই তোর সব অপমান মুখ বুজে সহ্য করেছে। তুই ওকে অনেক বড় একটা ভুল বুঝেছিলি। এখন সময় এসেছে তোর নিজের মনকে জিজ্ঞেস করার যে তুই আসলে কি চাস। ও ছেলে হিসেবে হীরের টুকরো। তুই যদি একটু মন দিয়ে দেখতি, তবে বুঝতে পারতি ও তোর কত বড় একজন শুভাকাঙ্ক্ষী। নিধির বাবা আর অনেকক্ষণ ইভানকে নিয়ে নিধিকে বোঝাতে লাগলো। তিনি বলেন কিভাবে ইভান নিজের সবটুকু দিয়ে এই পরিবারকে আগলে রেখেছে এবং নিধিকে সম্মান করেছে। নিধি চুপচাপ দাঁড়িয়ে বাবার সব কথা শুনছিল, কিন্তু তার মুখে কোনো শব্দ ছিল না। আজ সে নিজেকে খুব অপরাধী মনে করছে। আমি আসছি আব্বু, আমার একটু একা থাকা দরকার। নিধি তার বাবার কোনো কথার উত্তর দিল না। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। তার মনে এখন হাজারটা চিন্তা। ইভানের সেই গম্ভীর মুখটা আর আজকে দিনে সেই সাহসী রূপটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। নিধি বুঝতে পারছে সে ইভানের সাথে কত বড় অন্যায় করেছে। সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আজ আর তার ভেতরে সেই রাগী ম্যামের অহংকার নেই। আজ সে কেবল একজন হেরে যাওয়া মানুষের মতো বিছানায় বসে রইল। গত কয়েকদিনের ঘটনার পর নিধির মনের ভেতর এক বিশাল তোলপাড় চলছে। সে বারবার চাইছে ইভানের কাছে গিয়ে একটাবার সরি বলতে, কিন্তু তার দীর্ঘদিনের লালিত অহংকার আর ইগো তাকে বারবার বাধা দিচ্ছিল। সে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তবে নিধি মনে মনে ঠিক করেছে, মুখে বলতে না পারলেও সে তার ব্যবহার দিয়ে বুঝিয়ে দেবে যে সে ইভানের উপর আর রাগ করে নেই। ইভান, তুমি আজ ইউনিভার্সিটি যাচ্ছ না কেন? তোমার তো আজ ক্লাস আছে। আজ কাজে যাওয়ার কথা ছিল ম্যাম। কয়েকদিন ধরে ইউনিভার্সিটির চক্করে পড়ে কাজ অনেক জমে গেছে, না গেলে টাকা পাবো না। কাজ পরে করলেও চলবে, আগে পড়াশোনা। তুমি এক্ষুনি রেডি হও, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। কোনো কথা শুনবো না, জলদি যাও। ইভান একটু অবাক হলো। নিধি আগে কোনোদিন তাকে এভাবে জোর করেনি, বরং সেই ইউনিভার্সিটিতে যাক এটা নিধি চাইতো না। ইভান আর কথা বাড়লো না, দ্রুত তৈরি হয়ে নিল। নিধি নিজেই গাড়ি চালিয়ে ইভানকে সাথে করে ইউনিভার্সিটিতে নিয়ে গেল। সারাদিন ক্যাম্পাসে নিধি বারবারই ইভানের খোঁজ নিল। এমনকি লাইব্রেরিতে ইভান যখন একা বসেছিল, নিধি নিজে গিয়ে তাকে কঠিন কিছু নোটস বুঝিয়ে দিল। নিধির এই পরিবর্তন দেখে ইভানও বেশ অবাক। দুপুর গড়িয়ে বিকেল হলো। নিধি তার ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল সেই পুরনো বটগাছটার নিচে। সেখানে ইভান বসে আছে আর তার সাথে সেই মেয়েটা যাকে নিধি আগে একদিন দেখেছিল। মেয়েটার সাথে ইভান খুব হাসি মুখে কথা বলছে। ইভানকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে নিধি আগে কখনো দেখেনি। নিধির বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। এই মেয়েটার সাথে এত কিসের কথা ওর? আমার সামনে তো মুখটা সবসময় অন্ধকার করে রাখে, আর এখানে কেমন হা হা হি হি করছে।
বাড়ি ফেরার সময় নিধি আর ইভান দুজনেই গাড়িতে চুপচাপ বসেছিল। নিধি স্টাইরিং ধরে থাকলেও তার মনে পড়েছিল ওই হাসাহাসি দৃশ্য। একসময় সে কৌতূহল সামলাতে না পেরে ইভানকে জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা ইভান, ওই যে মেয়েটা যার সাথে তুমি বটগাছ তলায় বসে অনেক গল্প করছিলে, কে ও? ও, ওর নাম নীলা। ও আমার একই ব্যাচের স্টুডেন্ট। মেয়েটা আসলে অনেক ভালো, আমাকে অনেক হেল্প করে। আমার যখন টাকা থাকে না বা ক্লাসে আসতে পারি না, ওই আমাকে নোটস দিয়ে বই দিয়ে সব সময় সাহায্য করে। ও আচ্ছা, খুব ভালো বন্ধু তাহলে তোমাদের। সব কিছুই ও দিয়ে দেয়? জি ম্যাম, ও না থাকলে আমার পড়া চালানো খুব কঠিন হতো। ও যেমন সুন্দরী, তার চেয়েও বড় কথা ওর মনটা অনেক পরিষ্কার। ও আচ্ছা, বুঝলাম। নিধি শুধু ও আচ্ছা বলো ঠিকই, কিন্তু তার গলার স্বরে বিরক্তিটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ইভান খেয়াল করলো নিধি জানালার বাইরে তাকিয়ে আছে আর তার মুখটা থমথমে হয়ে গেছে। ইভান বুঝতে পারল না নিধি কেন হুট করে চুপ হয়ে গেল। নিধির মনে এক অদ্ভুত হিংসা কাজ করছে, যা সে নিজেও বুঝতে পারছে না। তার মনে হচ্ছে নীলা নামের ওই মেয়েটা যেন তার রাজত্বে ভাগ বসাচ্ছে। রাতের বেলা নিধি নিজের ঘরে না গিয়ে ইভানের ছোট্ট ঘরটাতে গেল। ইভান তখন টেবিল ল্যাম্পের আলোয় খুব মনোযোগ দিয়ে একটা কঠিন অঙ্ক করার চেষ্টা করছিল। নিধিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ল। নিধি কোনো কথা না বলে ইভানের পাশে বসলো এবং খাতাটা নিজের দিকে টেনে নিল। এরপর খুব সহজভাবে সে ইভানকে পড়াটা বুঝিয়ে দিতে শুরু করলো। ইভান একদম পাথরের মতো বসে রইল। যে মানুষটা আগে তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, সে আজ নিজে এসে তাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। ম্যাম, আপনি কি কোনো কারণে আমাকে করুণা করছেন? আমি সেদিন ইউনিভার্সিটিতে আপনাকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিলাম বলে কি আপনি আজ এই প্রতিদান দিচ্ছেন? যদি তাই হয় তবে দয়া করে এটা করবেন না। আমি আপনার দয়া চাই না। তুই ভুল ভাবছিস ঈশান, এটা কোনো করুণা নয়। আমি তোর প্রতি কৃতজ্ঞ, এটা সত্যি। কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো আমি চাই না কোনো অভাব বা বাধার কারণে তোর এই মেধাটা দমে যাক। আমি তো শিক্ষক হিসেবে তোকে সাহায্য করছি। তোর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি শুধু পরিস্থিতির চাপে পিছিয়ে পড়ে, তবে সেটা এই সমাজের ক্ষতি। এবার নিধি চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আজ নিধির কথাই কোনো কৃত্রিমতা নেই। নিধি উঠে যাওয়ার সময় হঠাৎ থামলো। তার মনে পড়ে গেল সে রাতের কথা, যে রাতে তার জীবনটা পুরোপুরি বদলে গিয়েছিল। যে রহস্যটা সে এতদিন নিজের মনের ভেতর চেপে রেখেছিল, সেটা আজ থেকে খুব অস্থির করে তুলছে। নিধি ইভানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুই কি জানিস ইভান, আমাদের এই বিয়েটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। সবাই ভাবে এটা একটা পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু এর পেছনে যে ভয়ঙ্কর রহস্য আছে তা হয়তো তুই কল্পনাও করতে পারবি না। নিধি বলতে শুরু করলো সেই বৃষ্টির রাতের কথা। নিধি বাবা অর্থাৎ চৌধুরী সাহেব তখন এক চরম বিপদে পড়েছিলেন। ব্যবসায়িক শত্রুতা নয়, বরং এক পুরনো খুনের মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। সে রাতে পুলিশ যখন বাড়ি ঘেরাও করতে আসে, তখন চৌধুরী সাহেবের কাছে কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় ইভানের বাবা, যিনি তখন চৌধুরী সাহেবের বিশ্বস্ত দেহরক্ষী ছিলেন, তিনি এক অদ্ভুত প্রস্তাব দেন। ইভান, সেদিন তোর বাবা আমার বাবাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল, কিন্তু তার বিনিময়ে তিনি টাকা চাননি। তিনি চেয়েছিলেন তোর উজ্জ্বল ভবিষ্যতের নিরাপত্তা। ঠিক সেই মুহূর্তে এক তান্ত্রিক বা জ্যোতিষীর আগমন ঘটেছিল আমাদের বাড়িতে, যে আমার বাবাকে বলেছিল যদি আজ রাতেই নিধির বিয়ে ইভানের সাথে না হয়, তবে চৌধুরী সাহেবের বংশের কেউ সূর্যোদয় দেখতে পারবে না। এটা ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক আর রাজনৈতিক চালের সংমিশ্রণ। আপনি কি বলছেন ম্যাম? জ্যোতিষীর কথা বিশ্বাস করে বাবা আমাদের বিয়ে দিয়েছিলেন? শুধু জ্যোতিষী নয় ইভান, সেদিন রাতে আমাদের বাড়িতে যে আক্রমণ হয়েছিল, সেখান থেকে আমাদের বাঁচানোর একমাত্র শর্ত ছিল এই বিয়ে। কারণ তোর বাবার কাছে এমন কিছু গোপন নথিপত্র ছিল যা দিয়ে আমার বাবাকে বাঁচানো সম্ভব ছিল। তোর বাবা শর্ত দিয়েছিলেন যদি তার ছেলেকে এবারের জামাই করা হয়, তবেই সে সেই নথিপত্র বের করবে। আসলে তোর বাবা তোকে প্রাসাদে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আর আমার বাবা নিজের প্রাণ বাঁচাতে তোকে ব্যবহার করেছিলেন। নিধির কথা শুনে ইভানের মাথা যেন ঘুরে উঠল। সে জানতো না যে তাদের এই অসম বিয়ের পেছনে এক খুনের মামলা আর নথিপত্রের লেনদেনের রহস্য লুকিয়েছিল। যে বিয়েটাকে সে একতরফা ত্যাগ ভেবেছিল, সেটা ছিল আসলে দুই বাবার এক বিশাল স্বার্থের খেলা। ইভান বুঝতে পারল না সে হাসবে নাকি কাঁদবে। ঘরের পরিবেশটা হঠাৎ ভারী হয়ে এলো। ইভান স্তম্ভিত হয়ে নিধির দিকে তাকিয়ে আছে। নিধির চোখে আজ কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু একরাশ গভীর মায়া আর না বলা হাজারো কথা।
নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে ইভানের খুব কাছে এসে দাঁড়ালো। ইভান বুঝতে পারছে আজ বড় কোনো সত্যি তার সামনে আসতে চলেছে। ইভান, তুই হয়তো ভাবছিস আমি তোকে ঘৃণা করি বলে এতদিন এত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, এত অপমান করেছি, কিন্তু সত্যিটা তার একদম উল্টো। আমি তোকে অপমান করতাম তোকে ঘৃণা করি বলে নয়, বরং আমি চাইতাম তুই যেন নিজের পায়ে দাঁড়াস। আমি জানি তুই কতটা অসম্মানকে সম্পন্ন একটা ছেলে, আমি জানি তুই কতটা আত্মসম্মান সম্পন্ন একটা ছেলে। আমি ভয় পেতাম এই প্রাসাদে আরাম আয়েশ আর আমার বাবার দয়া যেন তোর মেধা আর জেদকে মেরে না ফেলে। আমি চাইতাম তুই কোনো প্রতিবন্ধকতার কাছে হার না মানিস, তাই তোকে বারবার খোঁচা দিয়ে তোর জেদটাকে জাগিয়ে রাখতাম। এবার নিধির কথাগুলো শুনে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। নিধি ইভানের চোখের দিকে তাকিয়ে সরাসরি কথাগুলো বলতে শুরু করলো। তার গলা স্বর আজ কাঁপছে। ইভান, শুধু কৃতজ্ঞতা নয়, তোর প্রতি আমার অনেক আগে থেকেই আমি দুর্বল ছিলাম। তোর কি মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমি পুকুরের পানিতে ডুবে যাচ্ছিলাম আর তুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছিলি? সেই মুহূর্ত থেকেই তোর প্রতি আমার মনে কেমন একটা টান তৈরি হয়েছিল। তোর এই চঞ্চলতা, তোর মানুষের প্রতি ভালোবাসা, তোর ছোট ছোট জিনিসের প্রতি তোর যত্ন, সবই আমাকে মুগ্ধ করত। এমনকি আমার বিড়াল ছানাটাকে তুই যখন আদর করতিস, আমি আড়াল থেকে দেখতাম আর অনুভব করতাম যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। ইভান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে নিধি চৌধুরীকে সে পাথর মনে করত। সেই নিধির মনে তার জন্য এত ভালোবাসা জমেছিল। ইভান অবাক হয়ে কোনো মতে বলল, ম্যাম, আপনি এসব কি বলছেন? হ্যাঁ ইভান, এটাই সত্যি। আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি ভয় পেতাম আমার এই ভালোবাসা যেন তোর জীবনে কাল না হয়ে দাঁড়ায়। আমি জানতাম আমি যদি তোকে বেশি প্রশ্রয় দেই তবে তুই পড়াশোনায় মন বসাতে পারবি না, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবি। তাই তোকে বুঝতে দিতাম না, তোর থেকে দূরত্ব বজায় রাখার জন্য তোকে ছোট করে কথা বলতাম। আমার এই রুক্ষ ব্যবহার ছিল আসলে তোর জন্য আমার ভালোবাসার একটা ঢাল। আমি চেয়েছিলাম তুই আগে একজন বড় মানুষ হও, তারপর এই নিধিকে চিনে নিস। ইভান যেন হঠাৎ করে কোনো বড় একটা ধাক্কা খেলো। তার মাথার ভেতর সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। যে মেয়েটাকে সে রাগী আর অহংকারী মনে করে দূরে থাকতো, সে আসলে তাকে রক্ষা করার জন্যই এত নাটক করছিল। নিধির চোখের এক ফোঁটা পানি ইভানের হাতের উপর পড়লো। আজ শুধু ইভান নয়, পুরো পৃথিবী যেন এই সত্যের সামনে থমকে দাঁড়িয়েছে। নিধি ইভানের চোখের দিকে তাকিয়ে হাওয়া করে কেঁদে দিল। তার গলার স্বর কান্নাই বুঝে আসছে। ইভান পাথরের মতো দাঁড়িয়ে দেখছে সেই কঠোর মেজাজি নিধি ম্যামকে, যে আজ একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। নিধি ইভানের হাতটা আলতো করে ধরে বলতে শুরু করলো, তুই কি ভাবছিস তোকে অপমান করে আমার খুব মজা লাগতো? না রে ইভান, তোকে একটা কটু কথা বললে আমার নিজের কলিজায় গিয়ে লাগতো। মনে আছে সেই দিনটার কথা, যেদিন তোকে দিয়ে পুরো ড্রয়িং রুমের মেঝে মুছিয়েছিলাম আর সবার সামনে তোকে চাকর বলে ডেকেছিলাম? তুই মাথা নিচু করে মেঝে মুছছিলি আর তোর চোখের এক ফোঁটা পানি মেঝেতে পড়েছিল। সেই রাতে আমি এক দানাও ভাত মুখে তুলতে পারিনি। সারা রাত নিজের ঘরের দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কেঁদেছি আর নিজেকে গালি দিয়েছি। তোর প্রতিটা অপমানের পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালি নিজে থাপ্পড় মেরেছি। কিন্তু পরদিন সকালে আবার সেই কঠিন মুখোশটা পরে তোর সামনে আসতাম, যাতে তুই আমাকে ঘৃণা করিস আর নিজের লক্ষ্যে অবিচল থাকিস। ইভান নিধির এই কষ্টের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে কোনোদিন কল্পনা করতে পারেনি যে তার উপর হওয়া প্রতিটা আঘাতে নিধি নিজের বুকেও সমানভাবে অনুভব করত। নিধির চোখ মুছে একটা দীর্ঘশ্বাস পেল। তার চেহারায় এখন এক অদ্ভুত বিষণ্ণতা। তুই হয়তো ভাবছিস এতদিন সবকিছু লুকিয়ে রেখে আজ কেন তোকে এসব বলছি, হঠাৎ কেন আজ প্রকাশ করে দিলাম। আসলে ইভান, আমি এতদিন যে সামাজিকতা, মান সম্মান আর মানুষের কথা ভয় পেতাম, সেগুলো নিয়ে ভেবে এখন আর কোনো লাভ নেই। সময় ফুরিয়ে এসেছে। আমি আমেরিকার একটা নামকরা ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য আবেদন করেছিলাম। আজ বিকেলেই মেল এসেছে, আমি সেখানে সিলেক্টেড হয়ে গিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। নিধির কথা শুনে ইভানের বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। সে যেন নিঃশ্বাস নিতেও পারছে না। যে ভালোবাসার কথা সে আজ প্রথমবার জানতে পারল, সেই ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। আমি আর বেশি দিন এই দেশে নেই ইভান, তাই নিজের ভেতরের এই পাথরটা নিয়ে আমি একা যেতে পারছিলাম না। ইচ্ছে ছিল যাওয়ার আগে তোকে সত্যিটা বলে যাওয়ার, যাতে অন্তত জানিস যে এই নিধি চৌধুরীও অহংকার করতে জানে না, সে ভালোবাসতেও জানে। তোকে মুক্তি দিতে চাই ইভান এই অসম্মানের জীবন থেকে আর আমার এই ম্যাকি ঘৃণা থেকে। আমি চলে গেলে তুই হয়তো শান্তিতে নিজের জীবনটা গড়তে পারবি। নিধি কথাগুলো শেষ করে খুব করুণভাবে ইভানের দিকে তাকিয়ে রইল। রুমের ভেতর এক বিশাল
নীরবতা। ইভান বুঝতে পারছে না সে নিধিকে আটকে রাখবে নাকি তার সাফল্যের জন্য হাসি মুখে বিদায় দেবে। নিধির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, যা আজ কোনোভাবেই থামছে না। সেই রাতের পর নিধি ইভানের সামনে থেকে এক প্রকার পালিয়ে গেল। তারপরের কয়েকটা দিন সে নিজের ঘরে কোণে বন্দি করে রেখেছিল নিজেকে। সে ইভানকে একরকম এড়িয়ে চলতে শুরু করলো। ইভান অনেকবার চেষ্টা করেছে নিধির সাথে কথা বলার, কিন্তু নিধি কোনো সুযোগই দেয়নি। দেখতে দেখতে নিধির চলে যাওয়া দিন চলে এলো। বাড়ির সবাই খুব ব্যস্ত। ইভান দূর থেকে শুধু দেখলো নিধি তার সুটকেসগুলো গুছিয়ে নিয়ে গাড়িতে উঠছে। নিধি একবারের জন্য ইভানের চোখের দিকে তাকালো না। একরাশ কষ্ট আর বুক ভরা হাহাকার নিয়ে নিধি বিমানবন্দরের দিকে রওনা দিল। বিদায় ইভান, হয়তো এইভাবেই আমাদের শেষ হওয়ার দরকার ছিল। দূরে গেলেই তুই আমাকে ভুলে নিজের জীবন গড়তে পারবি। নিধি বিমানবন্দরের সব কাজ শেষ করে বিমানে উঠল। নিজের সিটে বসে সে জানালার বাইরে তাকিয়েছিল। তার চোখ ভিজে আসছে বারবার। সে খেয়াল করলো তার পাশের সিটে একজন ভদ্রলোক বসে আছেন। লোকটা একটা ম্যাগাজিন দিয়ে নিজের মুখটা এমনভাবে ঢেকে রেখেছেন যেন তিনি গভীর ঘুমে মগ্ন। লোকটি একটু বাঁকা হয়ে নিধির সিটের দিকে হেলেছিলেন, যা নিধিকে বারবার বিরক্ত করছিল। এক্সকিউজ মি, একটু সোজা হয়ে বসুন। আপনি কি দেখছেন না এটা আমার সিট? এভাবে গায়ের উপর পড়ার মানে কি? লোকটা যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে ম্যাগাজিনটা আরো ভালো করে মুখের উপর চেপে ধরল। নিধি কয়েকবার পরপর যখন লোকটা কোনো সাড়া দিল না, তখন নিধির রাগ চরমে উঠল। সে ভাবল এ লোকটা কি তাকে ইচ্ছে করে বিরক্ত করছে। ফ্লাইট টেক অফ করার সময় হয়ে এলো। এয়ার হোস্টেস এসে সবাইকে সিট বেল্ট বাঁধতে বললেন, কিন্তু পাশে লোকটা তখনও নড়ছে না। নিধি, আপনি কি কানায় কালা? বললাম না ঠিক হয়ে বসুন। অসহ্য মানুষ এত বেয়াদব কিভাবে হয়? এর আগে গজগজ করতে করতে সিট থেকে উঠে দাঁড়াতে চাইল এয়ার হোস্টেসকে নালিশ করার জন্য। ঠিক সেই মুহূর্তে লোকটা বিদ্যুৎ বেগে নিধির হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। নিধি টাল সামলাতে না পেরে সরাসরি লোকটার শক্ত বাহুর উপর গিয়ে পড়ল। নিধি প্রচণ্ড রেগে আগুন হয়ে গেল। আপনার সাহস তো কম না। আমার হাত ধরার সাহস কোত্থেকে পান? এক্ষুনি আমি পুলিশের কাছে নালিশ করব। ছাড়ুন বলছি। নিধি যখন চিৎকার করতে যাবে, লোকটাকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই লোকটা খুব শক্ত করে নিধির কোমর জড়িয়ে ধরল। নিধিকে নিজের বুকের একদম কাছে নিয়ে এলো সে। এরপর খুব ধীর শান্তিতে মুখের ওপর থেকে ম্যাগাজিনটা সরিয়ে ফেল। নিধির আগে কিছু বলতে গিয়েও মাঝপথে থেমে গেল। তার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার সামনে আর কেউ না, একটু আগে যাকে সে বাড়িতে ফেলে এসেছে সে ইভান মিটিমিটি হাসছে। ম্যাম, আমেরিকার রাস্তাটা অনেক লম্বা, একা যেতে আপনার বোরিং লাগতো, তাই ভাবলাম আপনার সেই চাকরটাকেও সাথে করে নিয়ে যান। আপনার সেবা করার জন্য হলেও তো কাউকে দরকার, তাই না? ইভান, তুই তুই এখানে কিভাবে? আর তুই এই ফ্লাইটের টিকিট পেলি কোত্থেকে? তুই তো বাড়িতে ছিলি। আপনি কি ভেবেছিলেন আপনার ভালোবাসা আর কষ্টের কথাগুলো বলে দিয়ে আমাকে ফেলে চলে যাবেন? ইভান আহসান অতটা কাঁচা ছেলে নয় ম্যাম। আপনি যেখানেই যাবেন এই নীল শার্টওয়ালা ছেলেটা আপনার ছায়া হয়ে থাকবে। এখন শান্ত হয়ে বসুন, অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিধি অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। তার এতদিনের সব কষ্ট আর অভিমান এক মুহূর্তে জল হয়ে গেল। সে বুঝতে পারল ইভান তাকে কোনোদিন একা ছাড়বে না। নিধি লজ্জার আনন্দে ইভানের বুকে মুখ লুকালো। বিমানে তখন ঘোষণা দেওয়া হচ্ছে সবাই যেন সিট বেল্ট বেঁধে নেয়। নিধি এখনো ইভানের বাহুর ওপর বসে আছে। ইভান নিধিকে একদম নিজের গায়ের সাথে মিশে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তাদের মাঝে এখন কোনো দূরত্ব নেই। নিধি বিস্ময়ে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলে ইভানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। ইভান, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এখানে কিভাবে এলি? আর এই বিমানেই বা উঠলি কিভাবে? আমি তো কিছুই জানতাম না। ম্যাম, আপনি তো শুধু আপনার খবরই রাখতেন। আমি যে অনেক দিন ধরে বিদেশের বড় বড় ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য চেষ্টা করছিলাম, সেটা তো আপনি খেয়ালই করেননি। সেদিন রাতে আপনি যখন আপনার ভালোবাসার কথা বললেন আর শেষে জানালেন যে আপনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, আমি তখনই ঠিক করেছিলাম আপনাকে একা যেতে দেব না। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাচ্ছেন, ঠিক সেই ইউনিভার্সিটিতেই আমার স্কলারশিপ মঞ্জুর হয়েছে। তুই কি সিরিয়াস ইভান? তুই আগে বলিসনি কেন? আমি তো কয়েকদিন ধরে কত কেঁদেছি তোকে ছেড়ে যাওয়ার ভয়ে। আসলে আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার খুব ইচ্ছা ছিল ম্যাম, তাই ইচ্ছা করেই বাড়িতে কিছু বলিনি আর আপনাকেও বুঝতে দেইনি। আমি চেয়েছিলাম এই মাঝ আকাশে যখন আপনি একদম একা থাকবেন,
ঠিক তখন আপনার সামনে হাজির হতে, যাতে আপনি চাইলেও আর পালাতে না পারেন। ইভানের মুখেই হাসি মুখের কথা শুনে নিধির মাথায় রক্ত চড়ে গেল। যে ছেলেটার জন্য সে গত কয়েক রাত এক ফোঁটা ঘুমাতে পায়নি, বুক ফেটে কান্না করেছে, সে ছেলেটা কিনা এত বড় একটা খবর লুকিয়ে রেখে তাকে কষ্ট দিয়েছে। নিধির আগে আর অভিমানে পাগল হয়ে গেল। সে ইভানের বুকে আর পিঠে ইচ্ছে মতো ছোট ছোট কিলঘুষি দিতে শুরু করলো। তুই একটা আস্ত শয়তান ইভান, তুই জানিস আমি কতটা কষ্টে ছিলাম। তুই কিভাবে পারলি আমার সাথে এত বড় নাটক করতে? আমি তোকে মেরেই ফেলবো আজ। তুই কি মানুষ নাকি পাথর? নিধির আগে কচকচ করছে আর ইভানের বুকে অনবরত কিল মারছে। ইভান মোটো সরছে না, বরং সে নিধির এই পাগলামিটা উপভোগ করছে। সে হাসতে হাসতে নিধিকে আরো একবার খুব শক্ত করে নিধির বুকের মাঝে জড়িয়ে ধরল। নিধি হাসফাস করতে করতে একসময় শান্ত হয়ে ইভানের বুকে মাথা রাখলো। ম্যাম, অনেক তো হলো রাগ, এবার শান্ত হন। যখন ভাগ্যই চায় না যে আমরা আলাদা হই, তখন আমাদের আলাদা করার সাধ্য কার আছে বলুন তো? আমাদের বিয়েটা যেমন হুট করে হয়েছিল, আমাদের এই বিদেশ যাত্রাটাও ঠিক তেমনই। ওপরওয়ালা লিখে রেখেছেন যে আপনার এই চাকরটা সারা জীবন আপনার পাশেই থাকবে। নিধি আর কিছু বলল না। সে ইভানের বুকে ধকধকানি শুনতে পাচ্ছিল। আজ তার মনে হচ্ছে পৃথিবীটা খুব সুন্দর, যে ইভানকে সে সারা জীবন অবহেলা করেছে। আজ সেই ইভানের বুকে সে জীবনের সবচেয়ে বড় শান্তি খুঁজে পাচ্ছে। মেঘের উপর দিয়ে বিমান উড়ে চলেছে, আর সাথে উড়ে চলেছে দুজন মানুষের না বলা হাজারো স্বপ্নের গল্প। আমেরিকার নিউ ইয়র্ক শহরের কনকনে শীতের সকাল, চারিদিকে সাদা তুষার জমে আছে। জানালার বাইরে তাকালে মনে হয় যেন কোনো শিল্প সাদা রং দিয়ে পুরো শহরটা এঁকে দিয়েছে। নিধি কফি মগ হাতে দাঁড়িয়ে জানালার বাইরে দৃশ্য দেখছিল। 2 বছর কেটে গেছে তাদের এই প্রবাস জীবনে। এই 2 বছরে অনেক কিছুই বদলে গেছে। নিধি তার পিএইচডি প্রায় শেষ করে এনেছে, আর ইভান এখন ওই ইউনিভার্সিটির সবচেয়ে জনপ্রিয় এবং মেধাবী রিসার্চার। ইভান, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি আসো, না হলে কিন্তু আমি একা সবটা খেয়ে ফেলবো। ইভান তার পড়ার টেবিল থেকে উঠে ধীর পায়ে নিধির পেছনে গিয়ে দাঁড়ালো। সে নিধির কাঁধে হাত রেখে আলতো করে নিচের দিকে ঘুরিয়ে নিল। নিধি সেই আগের রাগী ভাবটা এখন আর নেই। তার চোখে এখন কেবল ইভানের জন্য গভীর প্রেম আর মায়া। ইভান নিধির হাত থেকে কফি মগটা নিয়ে টেবিলের উপর রাখলো এবং নিধির দুহাত নিজের হাতের মুঠোয় নিল। ম্যাম, মনে আছে সেই প্রথম দিনের কথা, যখন আপনি আমাকে রাজমিস্ত্রি বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন? আর আজ দেখুন, সেই রাজমিস্ত্রিটাই আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। ইভান, দয়া করে ওই পুরনো কথাগুলো আর মনে করিয়ে দিও না। আমি জানি আমি তখন কতটা নির্বোধ ছিলাম। আমি শুধু মানুষের পোশাক দেখেছি, কিন্তু তোমার হীরের মতো মনটা চিনতে পারিনি। তুমি না থাকলে আমি হয়তো কোনোদিন জানতেই পারতাম না যে ভালোবাসার কোনো জাতপাত বা সামাজিক মর্যাদা হয় না। ভালোবাসা কেবল দুটো মনের মিল। এবার নিধিকে জানালার পাশে নিয়ে এলো। তুষারপাতের শুভ্রতায় নিধির মুখটা আজ অপার্থিব সুন্দর লাগছে। এবার নিধির কপালে একটা দীর্ঘ ভালোবাসার মাখা চুমু খেলো। নিধি চোখ বন্ধ করে ইভানের ওই ওম অনুভব করতে লাগলো। নিধি, আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, তোমার ওই রাগী চোখের শাসন আর মিষ্টি হাসিটার দায়িত্ব সারা জীবন আমার। তুমি হয়তো আমার ম্যাম ছিলে, কিন্তু এখন তুমি আমার পুরো পৃথিবী। আর তুমি আমার সেই জেদি ছাত্র যে হারতে শেখোনি। তুমি শুধু আমার স্বামী নও ইভান, তুমি আমার অহংকার। আমি ভাগ্যবতী যে সেদিন ওই বৃষ্টির রাতে তোমার সাথে আমার জীবনটা জুড়ে গিয়েছিল। বাইরে বরফ পড়ছে, আর ঘরের ভেতর 2 হৃদয়ের উষ্ণতায় এক নতুন বসন্তের সৃষ্টি হয়েছে। যে সম্পর্কে শুরু হয়েছিল ঘৃণা আর অবজ্ঞা দিয়ে, আজ সেই সম্পর্ক এক অতল ভালোবাসায় পূর্ণতা পেল। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল এক অজানা সুখের রাজ্যে। তাদের এই অসম প্রেম কাহিনী আজ প্রমাণ করে দিল যে ভাগ্যে লিখন আর মনের টান থাকলে পৃথিবীর কোনো শক্তি দুজনকে আলাদা করতে পারে না।